প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং আমরা দুঃখিত যে কিছুক্ষণ দেরি হলো আমাদের লাইভে ঢুকতে। আপনাদের সাথে পরিচয় আপনারা দেখছেন। আমি আমার বিভিন্ন ভিডিওতে বিভিন্ন সময় আপনাদের কমেন্ট দেখেছি যে আমার সাথে মাহমুদুর রহমান স্যারকে দেখতে চান। আ আরো অনেক বিষয় নিয়ে আজকে কথা হবে যে কথাগুলো হয়তো কোনোদিন বলা হয়নি। আমি ২০১১, ১২, ১৩ ওই সময়গুলোতে বাংলাদেশে যখন প্রচন্ড উত্তাল অবস্থা, এদেশে নাস্তিকতাবাদের যে উত্থান সেটা দেখেছি এবং সেটাকে সামনে নিয়ে আসার মূল যে কারিগর, তিনি হচ্ছেন আমাদের প্রিয় সাংবাদিক, মাজলুম সাংবাদিক জনাব মাহমুদুর রহমান। এবং আমি ব্যক্তিগতভাবে আমাকে এখন আপনারা হয়তো উনার চাইতেও বেশি অনলাইনে দেখেন। উনি হয়তো এখন কিছুটা আড়ালে আছেন আ নানান কারণে। কিন্তু আমি যে কথাগুলো বলি, এই কথাগুলো আসলে উনার কাছে শিখা। ইসলামী মূল্যবোধে এই দেশপ্রেম এবং ভারত বিরোধিতার যে জায়গা, সেই জায়গা আসলে উনি বাংলাদেশে ১ম প্রচলন করেছেন। যাই হোক আমরা কথা না বাড়িয়ে স্যারের কাছে চলে যাচ্ছি। আমরা মাহমুদ ভাই আপনি কেমন আছেন? বলুন। আলহামদুলিল্লাহ ভালো আছি। তার আগে আপনাকে এবং দর্শক শ্রোতা সবাইকে আসসালামু আলাইকুম। যে আমরা ১ম এই একটি বিষয় নিয়ে কথা বলতে চাই যে, আপনাকে আমরা দীর্ঘদিন কোনো মিডিয়াতে দেখছি না। আপনার তেমন আ আমরা যেভাবে চাই সেভাবে পাচ্ছি না। এর কারণ কি সেটা একটু বলবেন? এর কারণ প্রধানত সেরকম মিডিয়াই নাই। কারণ আমি যাওয়ার মতো মিডিয়া আমি দেখতে পাই আপনারটা এবং কনক সারোয়ারেরটা। তো আপনি জানেন যে কনক সারোয়ারের বোনকে যে জুলুম করেছে এই সরকার এবং জুলুম করার পরে কনক সারোয়ার কিছুদিন আম আ ভিডিও করেন নাই। এখন আবার করছেন। তো আর আপনি প্রধানত আ অতিথি নিয়ে কম অনুষ্ঠান করেন। জি, জি। আর এছাড়া অন্যান্য যেগুলো আছে, সেগুলোতে প্রতিনিয়ত আমাকে ইনভাইট করে। কিন্তু আমি সেগুলোতে যাই না। যাওয়ার মানে এর কোনো হয়তো কোনো কারণ নাই। কিন্তু আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি না। আ ফ্র্যাঙ্কলি আপনার সঙ্গে এবং কনকের সাথে কথা না মানে কথা বলতে আমি আ বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। এইজন্যে অন্যগুলোতে খুব একটা যাওয়া হয় না। আর দ্বিতীয়ত আমি পত্রিকা নিয়ে ব্যস্ত থাকি। আপনি জানেন যে লন্ডন থেকে আবার আমরা আমার দেশ অনলাইন শুরু করেছি। তো সেটা সম্পাদনা নিয়ে ব্যস্ত থাকতে হয়। আবার বুড়ো বয়সে একটু লেখাপড়ার দিকে নজর দিয়েছিলাম। একটা ভারতীয় আধিপত্যবাদের উপরে একটা থিসিস তৈরি করতে হলো আমাকে গত ২ বছর ধরে। বিশাল থিসিস। তো আপনাদের দোয়ায় এবং দর্শক শ্রোতা বাংলাদেশের জনগণের দোয়ায় গতকাল আমি এটা শেষ করেছি। তো এই বয়সে প্রচন্ড পরিশ্রম করতে হয়েছে। তো করে প্রায় 450 পাতার থিসিস। এটা আমি করেছি মালয়েশিয়ার ইসলামিক ইউনিভার্সিটির জন্যে। তো গতকাল আলহামদুলিল্লাহ আমি এটা পাঠিয়ে দিয়েছি। তো কাজেই সেই সমস্ত নিয়েও একটু ব্যস্ত ছিলাম। তাছাড়া আপনি জানেন, আপনি নিজেও তাই। আমাদের মানে বিদেশে আমরা এক্সাইলে আছি। তো এক্সাইলের জীবন খুব কঠিন। তো সেখানে মানিয়ে নিতে একটু সময় লাগে। তো আমারও তো এক্সাইল ২ বছরের উপরে হয়ে গেল। তো এই সব মিলিয়ে ব্যস্ততার মধ্যে ছিলাম। তো আশা করি সেরকম মানে ডাক পেলে আপনাদের মতো মানুষদের সঙ্গে কথা বলার যখন সুযোগ আসবে আমি আসবো নিয়মিত। আর আমি নিজে করি না। আপনি জানেন যে আমি নিজে YouTube এ করি না, কারণ ওটার সময় নাই আমার এটা করবার জন্যে। আপনি করেন কিংবা পিনাকি করছে এখন। তো সেরকম কিছু আমার পক্ষে এই বয়সে করা সম্ভব না। আ টেকনোলজিক্যালিও আপনারা ইয়াং জেনারেশন। আমরা পুরনো জেনারেশন। আপনাদের মতো টেকনোলজিক্যালি আমরা এত এক্সপার্ট না। কাজে এগুলো করতেও পারি না। কিন্তু কথাবার্তা বলি আমি। কথা বলি না যে তা না। কিন্তু কথা বলার জায়গাটা সঠিক হতে হবে। না আপনি পুরাতন হয়ে গেছেন এটা সত্য না। আর হচ্ছে গিয়ে এ যেটা বাস্তব কথা আমাদের দেশের যে রাজনীতিবিদ যারা আছেন আমি জানি না মাঝে মধ্যে মনে হয় যে আমরাই বোধহয় বেশি ভারত বিরোধী কথাবার্তা বলি। অনেক সময় নিজের কাছেই ফ্রাস্ট্রেটেড মনে হয়। কিন্তু আপনি নিজে বিএনপি রাজনীতির সাথে জড়িত ছিলেন। আপনার যে বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলাম না। আমি বিএনপির সরকারে ছিলাম টেকনোক্র্যাট হিসাবে। আপনি জানেন, আপনি জি, সাংবাদিক, ইলিয়াস জি, অনেকদিন সাংবাদিকতা করেন। জি। কিন্তু বিএনপির দলের সাথে আমি কোনোদিন জড়িত ছিলাম না। কিন্তু রাজনীতির সাথে জড়িত আপনি বলতে পারেন। এইজন্যে যে আমার একটা রাজনৈতিক চিন্তা চেতনা তো আছেই। সেদিক দিয়ে বিএনপির সাথে আমার একটা রাজনৈতিক চিন্তা চেতনার হয়তো মিল থাকতে পারে। কিন্তু দল হিসাবে আমি ওই দলের কর্মী বা নেতা কিন্তু কোনোদিন ছিলাম না। আপনারা জানেন এটা। কিন্তু ওই দলের নেতাকর্মী অনেককেই আমি ব্যক্তিগতভাবে চিনি।
অনেকের সাথেই জি। আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। তো তারা তাদের মতো রাজনীতি করে, আমি আমার মতো রাজনীতি করি। তো আমারটা ব্যক্তির রাজনীতি, তাদেরটা হয়তো দলের রাজনীতি। তো দুটোর মধ্যে পার্থক্য আছে, ইলিয়াস। আ না তারপরেও সমমনা যে মানসিকতা সেটা তো কিছুটা ছিলই। তো সেই জায়গা থেকে আমি যদি বিএনপি বাদ দেই, বাংলাদেশে যারাই রাজনীতি করেন, তাদের মধ্যে আপনার একটা আ বাহ্যিক একটা আমরা কি বলবো এটা একটা ব্যতিক্রম কিছু একটা দেখতে পাই। সেটা হচ্ছে যে সরাসরি ভারত বিরোধী কথাবার্তা বলা বা ভারত যে আমাদের আসলেই শত্রু, এই জিনিসগুলো আপনি যেভাবে সামনে এনেছেন আপনি এ এটা কেন অন্য রাজনীতিবিদদের মধ্যে দেখা যায় না? সেটা আপনার কাছে জানতে চাই। এটা একটা কারণ হতে পারে যে অন্য রাজনীতিবিদরা ক্ষমতায় যেতে চায় এবং ক্ষমতায় যেতে গেলে আপনাকে অনেক কম্প্রোমাইজ করতে হয়। তাকে চিন্তা করতে হয় যে আমি যখন ক্ষমতায় যাব ভারতের সাথে আমার সুসম্পর্ক রাখতে হবে, কিংবা আমি সুসম্পর্ক না রাখলে আমি ক্ষমতায় যাব না। আমার সেরকম কোনো আ আ মানে আ আশা মানে ইচ্ছা নেই। আশা আশাও নেই, ইচ্ছাও নেই, কোনটাই নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ভারত বিরোধিতা আমি বলব না। আমি বাংলাদেশের স্বার্থটা দেখেছি আমার মতো করে। যেমন আমি ১ টা ২ টো উদাহরণ আপনাকে দেই। এই যখন ট্রানজিটের গল্প হচ্ছিল, ভারতকে ট্রানজিট দেওয়া হবে, ট্রানজিটের নামে করিডোর দেওয়া হবে। সেটা আ এই বর্তমান সরকার ক্ষমতায় আসার আগ থেকেই। আ আমরা যখন সরকারে ছিলাম, মানে আমি সরকারে খুব গুরুত্বপূর্ণ জায়গায় ছিলাম না। তবুও মাঝামাঝি জায়গায় ছিলাম। আপনি জানেন আমি বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান ছিলাম এবং বছর দেড়েক আমি জ্বালানি উপদেষ্টা ছিলাম একেবারে বিএনপি সরকারের শেষ লগ্নে। তো সেই হিসেবে তখন আমার বিদেশিদের সাথে কথা বলতে হতো। তো তারা প্রায়ই বলতো ভারতকে এই ট্রানজিট দেয়ার কথা। তো তখন থেকেই আমি তাদের সাথে লড়াই করতাম। ওয়ার্ল্ড ব্যাংক বলেন আর এডিবি বলেন বা আমেরিকা বলেন, এদের সাথে আমার লড়াই করতে হতো যে কেন আমি দিতে চাই না, আমি এটার বিরুদ্ধে। তারপরে যখন ১/১১ সরকার আসলো, তখন আপনার মনে আছে কিনা, তখন 'প্রথম আলো', 'ডেইলি স্টার' এবং 'চ্যানেল আই' এই গ্রুপটা, এবং তার সাথে যোগদান করলো সিপিডি, মানে দেবপ্রিয় ভট্টাচার্য, রেহমান সেবান এরা। এরা প্রতিদিন তখন সেমিনার করতো সোনারগাঁ হোটেলে, এবং সেমিনার করে তারা গল্প করতো যে বাংলাদেশ ভারতকে ট্রানজিট দিলে ভারত নাকি সিঙ্গাপুর হয়ে যাবে। এরকম তারা প্রতিদিন করত। তো এটা আমি তখন থেকে তাদেরকে চ্যালেঞ্জ করতাম। আমি লেখালেখি করি অনেক আগে থেকে, সেটাও ইলিয়াস আপনি জানেন যে লেখালেখির অভ্যাস আমার মানে মিডিয়ার দায়িত্ব নেওয়ার আগ থেকেই। এবং প্রধানত ১/১১ সরকার আসার পর থেকে আমি প্রতি সপ্তাহে নয়া দিগন্ততে লিখতাম। তো আমার লেখালেখির মধ্যে আমি বোঝাতে চেষ্টা করতাম যে ভারতকে ট্রানজিট দিলে বাংলাদেশের আ অর্থনৈতিকভাবে লাভবান তো হবই না আমরা, উপরন্তু আমাদের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয়ে যাবে। তো আজকে দেখেন এটা প্রমাণিত হয়ে গেছে। কি প্রমাণিত হয়েছে? যে যারা তখন আ সিঙ্গাপুরের গল্প করত, কিংবা যারা বলতো বিলিয়ন, বিলিয়ন ডলার আয় হবে প্রতি বছর। আপনার মনে আছে কিনা যে অর্থমন্ত্রী মারা গেছেন এখন, হাসিনার অর্থমন্ত্রী কি আবুল মুহিত মাল সাহেব। আব্দুল মুহিত জি। তিনি একবার বলেছিলেন যে বাংলাদেশ নাকি জন্মই হয়েছে ট্রানজিট কান্ট্রি হওয়ার জন্য। তার মানে বাংলাদেশ সম্পর্কে তাদের তারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে। কিন্তু নিজের দেশ সম্পর্কে কত নিম্ন ধারণা এই সমস্ত লোকজনের, যে বাংলাদেশে নাকি জন্ম হয়েছে যে আরেকটি দেশের ট্রানজিট হওয়ার জন্য। না হলে বাংলাদেশের জন্ম হওয়ার কোনো দরকার ছিল না। এটাই হচ্ছে তাদের মুক্তিযুদ্ধের চেতনা। তো আজকে আমরা প্রমাণিত হয়ে গেছে যে এগুলো পুরোটা মিথ্যা ছিল। কোনো টাকা আয় হয় নাই, এটা আপনি খুব ভালো করে জানেন। ট্রানজিট থেকে আমরা একটা পয়সাও পাই না। তারা বিনা পয়সায় ব্যবহার করে। আমাদের নৌ ট্রানজিট, তারপরে রোড ট্রানজিট, রেলওয়ে ট্রানজিট, এভরিথিং তারা বিনা পয়সায় ব্যবহার করে। এবং বিলিয়ন তো দূরের কথা, মিলিয়ন ডলার আমরা পাই না। এটা গেল একটা। আরেকটা আমি আপনাকে বলে রাখি যে সার্বভৌমত্বের ব্যাপারে আমি একটা লং মার্চ করেছিলাম। ইনফ্যাক্ট আমি ২ টো লং মার্চ করেছিলাম। জি, ১ম বার জেল থেকে বেরোনোর পরে। আপনার মনে আছে ২০১০ সালে আমি ১ম বার জেলে যাই। ২০১১ তে আমি জেল থেকে বেরোই। এবং তারপরে আমি সিলেটে একটা লং মার্চ করেছিলাম এবং আমার সাথে ইলিয়াস ছিল। আপনার নামেই নাম। ইলিয়াসকে পরে গুম করেছে এই বর্তমান জি। ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী, খুনি প্রধানমন্ত্রী। তিনি তাকে আ গুম করেছেন। আ আমি আশা করতে যাই যে ইলিয়াস এখনো জীবিত আছে। এই আশাটা করতে চাই আমি। বাকিটা আল্লাহ জানেন। আমরা জানি না। তো ইলিয়াসকে নিয়ে আমি করেছিলাম টিপাইমুখ বাঁধের বিরুদ্ধে। আপনার মনে আছে বিশাল জি, লং জি। মার্চ আমি করেছিলাম। ইলিয়াস আমার সঙ্গে সহযোগিতা করেছিল। আরেকটি আমি করেছিলাম আশুগঞ্জে। কারণ আশুগঞ্জের থেকে যখন তিতাস নদী বন্ধ করে দিয়ে ট্রানজিট দিল, রাস্তা বানালো ভারতের ভারী, ভারী যন্ত্রপাতি যাওয়ার জন্যে। তখন আমি লং মার্চ করেছিলাম সব সাংবাদিক নেতাদের নিয়ে, পেশাজীবীদের নিয়ে। তার মধ্যে আপনাদের নেতারাও ছিলেন। শওকত মাহমুদ ছিল আমার সাথে।
রুহুল আমিন গাজী সাহেব ছিলেন, মানে সকল সাংবাদিক নেতারা আমার সঙ্গে ছিলেন। এবং আমার মনে আছে আমি এবং রুহুল আমিন গাজী এবং শওকত মাহমুদ আমরা সেই তিতাস নদীর সেই বাঁধের মধ্যে নেমে আমরা প্রতীকী কোদাল চালিয়েছিলাম। মানে কোদাল চালানো তো অত শক্তি তো আমাদের নাই, মানে প্রতীকী যে এই বাঁধটা আমরা কেটে দিতে চাচ্ছি। তো এগুলো আমরা করেছিলাম কারণ বাংলাদেশের নদী বন্ধ করে ভারতকে ট্রানজিট দেওয়া হচ্ছিল। এবং সেই সময় আমি বলেছিলাম যে ভারতকে ট্রানজিট দিলে বাংলাদেশের সার্বভৌমত্ব থাকবে না, এবং এটা নিয়ে আমি অনেক লেখালেখিও করেছি। তো যেগুলো আমরা সাবধান করেছিলাম, শুধু যে রাজনৈতিক দলকে যে তা না, আমরা জাতিকেও সাবধান করেছিলাম। আজ থেকে প্রায় 15 বছর আগে, আমি কিন্তু এটা 2011 সালের কথা বলছি, মানে আজ থেকে 11 বছর আগে। আর যদি আমি 2007-এর কথা বলি তাহলে আজ থেকে 15 বছর আগে। তো সুতরাং প্রায় দুই দশক ধরে আমরা যে বিরোধিতা করছি এই ট্রানজিট দেয়ার, সেটার কারণ ছিল কিন্তু বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করা, বাংলাদেশের স্বার্থ রক্ষা করা, আমাদের এনভায়রনমেন্ট রক্ষা করা, আমাদের নদী রাস্তা এগুলোর মালিকানা যেন আমাদের থাকে, সেই কারণেই আমরা করেছিলাম। তো এই এই বলতে এটা যেভাবে আমি বলেছি বা আমরা বলেছি, সেটা হয়তো বিএনপির নেতাদের পক্ষে বলা সম্ভব নয়, কারণ তারা মনে করে তারা ক্ষমতায় যাবেন। যে কথাটা আমি আপনাকে প্রথমেই বললাম, যে রাজনৈতিক নেতারা সব কথা মন খুলে বলতে পারেন না, যেটা হয়তো তিনি যেটা বিশ্বাস করেন সেটাও বলতে পারেন না। তো সেই দিক দিয়ে আপনি, আমি, ইলিয়াস, আমরা স্বাধীন, আমরা বলতে পারি যেটা আমরা ভালো মনে করি। আমাদের অ্যানালিসিসে হয়তো ভুল থাকতে পারে, কারণ মানুষ তো সবকিছু সঠিক সবসময় বলে না। তো আমরা জেনেই বলার চেষ্টা করি। আপনিও সাংবাদিকতা জগতে আছেন, আপনি আমার থেকে বয়সে অনেক ছোট, আর আমি সাংবাদিকতায় অনেক পরে এসেছি। আমি প্রাইভেট সেক্টরে ছিলাম, আপনি জানেন, কর্পোরেট ব্যাকগ্রাউন্ড আমার। তো সেই ব্যাকগ্রাউন্ড থেকে আমি সাংবাদিকতা এসেছি, লেখালেখি করি, বইপত্র লিখেছি, আল্লাহ যতটুকু ক্ষমতা আমাকে দিয়েছেন সেই ক্ষমতা অনুযায়ী। এবং আমরা আমাদের মতো করে ব্যাখ্যা করার চেষ্টা করি, রাজনীতি অর্থনীতি সবই ব্যাখ্যা করার চেষ্টা করি। যেহেতু আমার কিছুটা ব্যাকগ্রাউন্ড আছে, অর্থনীতির ব্যাকগ্রাউন্ড আছে, ম্যানেজমেন্টের ব্যাকগ্রাউন্ড আছে, ইঞ্জিনিয়ারিং এর ব্যাকগ্রাউন্ড আছে, তো সেটা বেসিস করে আমরা ব্যাখ্যা করি। এবং ব্যাখ্যা করি আমরা রাষ্ট্রের স্বার্থ চিন্তা করি, আমরা ব্যক্তি স্বার্থ কিংবা দলীয় স্বার্থ চিন্তা করে আমরা ব্যাখ্যা করি না। তো সেই অবস্থায় কিন্তু আমরা এখনো আছি। ইলিয়াস, আপনিও আছেন, দোয়া করি যাতে আপনার এই আদর্শ বজায় থাকে। এবং আমার তো বয়স হয়ে গেছে, আর 1 মাস পরে, না 2 মাস পরে বোধহয় আমার 69 বছর বয়স হবে। তো এই বয়স 69 বছর বয়স খুব বেশি হয় নাই মাহমুদ ভাই, আপনি এখনো ইনশাআল্লাহ অনেক বছর বেঁচে থাকবেন। তারপরেও তো আমি আপোষ করি নাই, আমার কথা আমি বলে যাচ্ছি আর কি, ইলিয়াস, এবং আশা করি আমার পরে আপনারা এই কাজটা অব্যাহত রাখবেন। এখন বাংলাদেশে অনেক মাহমুদুর রহমান তৈরি হয়েছে ইনশাআল্লাহ। মাহমুদ ভাই, আমি আপনার কাছে এই আরো অনেক কিছু জানার আছে। তার মধ্যে একটা খুব সাম্প্রতিক একটি ঘটনা আছে যে, আপনি জানেন শেখ মুজিবুর রহমানকে নিয়ে একটি সিনেমা তৈরি হয়েছে, যেটার খরচ সম্ভবত যতটুকু জানি ৮৩ কোটি টাকা বাজেট ছিল। এবং সেই সিনেমার মধ্যে কিছু কথা বলা হয়েছে। সেটা জানার আগে আপনি যেহেতু একটি প্রসঙ্গ নিয়ে আমরা কথা বলছিলাম, আপনি ওই প্রসঙ্গটি নিয়ে আমরা একটু জানতে চাই যে, চট্টগ্রাম পোর্টের বিষয়ে শেখ হাসিনা গত ১৫ দিন আগে একটি বক্তব্য দিয়েছেন। যেটি কিনা জয়শঙ্কর আসার পরে তার সাথে তিনি মিটিং করেছেন। আমার ১ম প্রশ্ন হচ্ছে যে, G2G একটি মিটিং যদি হয়, এখানে একজন প্রধানমন্ত্রী একজন পররাষ্ট্রমন্ত্রীর সাথে এভাবে বসে কোনো কিছু বলতে পারেন কিনা? কিংবা যদি বলেও থাকেন, উনি কেন হঠাৎ করে আমাদের এই পোর্ট ভারতকে নিয়ন্ত্রণ বা ব্যবহারের জন্য এ ধরনের নিজে থেকে প্রস্তাব দিলেন? প্রথম কথা হচ্ছে যে শেখ হাসিনা নিজেকে প্রধানমন্ত্রী মনে করে না। শেখ হাসিনা মনে করে তিনি দেশের রানী, রাজতন্ত্র প্রতিষ্ঠা হয়ে গেছে বাংলাদেশে। এবং এই ধরনের অ্যাটিটিউড কিন্তু শেখ হাসিনার একার না, এই পরিবারের প্রত্যেকের। এবং শেখ মুজিবুর রহমানেরও এই এই অ্যাটিটিউড ছিল। তিনিও নিজেকে বাংলাদেশের রাজা মনে করতেন। নতুন রাজ পরিবার, নামের আগে শেখও আছে, কাজেই তারা মনে করেন যে তারা রাজ পরিবারই বাংলাদেশে। তো সেই জন্য তারা ওই G2G এটা চিন্তা করেন না, তারা চিন্তা করেন আমি মালিক, আমার জিনিস আমি দিচ্ছি, এখানে অন্য কারো কিছু বলার নেই। এটা গেল একটা। আর দ্বিতীয় হচ্ছে যে তিনি ভারতকে এটা দিতে চেয়েছেন, আমি মনে করি প্রধানত ভারতকে একটু বেশি খুশি করবার জন্যে। কারণ ইদানিং তিনি যে বেশ কিছু বাংলাদেশকে ঋণের বোঝার মধ্যে ডুবিয়ে দিয়ে তিনি চীন থেকে যে ঋণগুলো নিয়েছেন, সেগুলো নিয়ে ভারতের নাকি কিছু রিজার্ভেশন আছে বলে আমরা শুনেছি। তো সম্ভবত সেটাকে নিউট্রালাইজ করার জন্য তিনি জয়শঙ্করকে বলতে চেয়েছেন যে
আসলে মালিকানা তোমাদেরই, এই জন্য চট্টগ্রাম বন্দর তোমরা নিয়ে নাও। আপনার মনে আছে যে বাংলাদেশের বর্তমান যিনি পররাষ্ট্রমন্ত্রী, এই ভদ্রলোক একবার বলেছিলেন যে দুটো কথা বলেছিলেন। একবার বলেছেন যে তিনি স্বামী স্ত্রীর সম্পর্ক বাংলাদেশের সঙ্গে ভারতের, আর দ্বিতীয় আরেকবার বলেছেন যে রক্তের সম্পর্ক। চীনের সাথে হচ্ছে বাণিজ্যিক সম্পর্ক আর ভারতের সাথে রক্তের সম্পর্ক। তো যেহেতু স্বামী স্ত্রীর সম্পর্ক আমরা যদি ধরি, তাহলে স্ত্রী তো স্বামীকে দিতেই পারে তার সম্পদ, তাই না? তো সেই হিসেবে শেখ হাসিনা মনে করেছেন যে তার সম্পদ তিনি তার স্বামীকে দিয়ে দিচ্ছেন, এখানে জনগণের কিছু বলবার নেই। আর একটা বিষয় বলা দরকার, আমার ব্যক্তিগত ধারণা এগুলো আগেই দেয়া হয়ে গেছে। আপনি আমাকে বলেন যে শেখ হাসিনা যে অনেকবার ভারতে গেল, কিংবা ভারতের লোকজন যে বাংলাদেশে আসে, লোকজন বলতে আমি তাদের প্রধানমন্ত্রী কিংবা পররাষ্ট্রমন্ত্রী এদের কথা মিন করছি, এবং তারা যে সমস্ত চুক্তি করে, সেই চুক্তি কি আজ পর্যন্ত কোনোটা পার্লামেন্টে দেখানো হয়েছে যে এই সরকার কি কি চুক্তি করেছে? কাজে আমরা জানি না যে বাংলাদেশের কি কি দিয়ে দেওয়া হয়েছে অলরেডি। আর শেখ হাসিনার যেটা উদ্দেশ্য, এটা অত্যন্ত পরিষ্কার। তিনি সম্পূর্ণ বাংলাদেশ দিয়ে দিতে রাজি আছেন যদি তার ক্ষমতা ঠিক থাকে। বাংলাদেশের প্রতি তার কোনো দায়বদ্ধতা নাই, এবং দায়বদ্ধতা থাকারও কথা না। আপনি যদি চিন্তা করেন শেখ হাসিনা, শেখ মুজিবের মৃত্যুর পরে তিনি কোথায় ছিলেন? তিনি ভারতে ছিলেন। 6 বছর ভারতে ছিলেন, 75 থেকে 81 পর্যন্ত। ভারত সরকার তাকে বাড়ি দিয়ে রেখেছিল, টাকা পয়সা দিয়েছে, তার হাজবেন্ডকে চাকরি দিয়েছিল। তো সব মিলে তার যে লয়ালটি যেটাকে বলে, আনুগত্য কিন্তু বাংলাদেশের প্রতি না, তার আনুগত্য ভারতের প্রতি। এবং আরেকটি কথা মনে করিয়ে দিচ্ছি আপনাদেরকে, যে শেখ হাসিনা নিজেই বলেছিলেন সাংবাদিকদের যে ভারতকে তিনি যা দিয়েছেন বাংলাদেশের আর কেউ এটা দিতে পারবে না, এবং ভারত এটা মনে রাখবে। তার মানে কি কি দিয়েছেন এটা আপনি আমি কিন্তু ইলিয়াস জানি না। আপনারা আমাদের পরবর্তী প্রজন্ম, হয়তো তার পরবর্তী প্রজন্ম জানবে একদিন যে বাংলাদেশের সার্বভৌমত্ব বলে আর কিছু নাই। তো সেটাই আবার নতুন করে তিনি বোঝালেন যে তিনি ইচ্ছা করলে পুরো বাংলাদেশ দিয়ে দিতে পারেন। তো এর বিরুদ্ধে যদি আমরা বাংলাদেশের 18 কোটি জনগণ রুখে না দাঁড়াই, তাহলে যত মুখেই আমরা বলি না কেন যে বাংলাদেশের মালিক জনগণ, আসলে সেই মালিকানা জনগণের নাই। সেই মালিকানা শেখ হাসিনা এবং ভারত মিলে এটাকে দখল করে ফেলেছে। মোহাম্মদ ভাই, এই জিনিসটা কি আসলে শেখ হাসিনা থেকে শুরু হয়েছে, নাকি শেখ মুজিবুর রহমান থেকে শুরু হয়েছে ভারতের সাথে আমাদের যে অবস্থাটা? আমি সংবিধানের এক জায়গায় আমি পড়ছিলাম যে 145-এর ক, সেখানে একটি কথা বলা হয়েছে, আমি কোট আনকোট পড়ছি, যে বিদেশের সহিত সব চুক্তি রাষ্ট্রপতির নিকট পেশ করা হইবে এবং তিনি সেটা সংসদে পেশ করিবেন, তবে শর্ত থাকে যে নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট কোন চুক্তি কেবলমাত্র সংসদের গোপন বৈঠকে পেশ করা হবে। এই আইনটা শেখ মুজিব সাহেব তিনার 72-এর যে সংবিধান সেখানে তিনি যুক্ত করে গেছেন। মানে একটা সংবিধানের মধ্যে এই ধরনের কোন পৃথিবীর কোন সংবিধানে কি এই ধরনের মানে অনুচ্ছেদের কোন অস্তিত্ব আছে কিনা, যে কোনো আইন কোন পার্লামেন্টারি গভর্নমেন্ট তারা চাইলে গোপনে সেটা আবার বাস্তবায়ন করতে পারে? এটা কেন করা হয়েছে? এটা করা হয়েছিল ভারতের কাছে বাংলাদেশকে দিয়ে দেওয়ার জন্যই। আপনাকে একটা কথা বলি, এই যে একটু আগে বলছিলাম না যে এই বয়সে আমি একটা রিসার্চ করলাম, একটা থিসিস তৈরি করলাম। সেই থিসিসে আমি দেখলাম যে এই দক্ষিণ এশিয়ায় ভারত দুটো দেশের উপরে সম্পূর্ণ আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়েছে। একটি হলো ভুটান। ভুটানের উপরে যে ভারতীয় আধিপত্য, সেটা একটা চুক্তির মাধ্যমে 1949 সালে এই চুক্তিটা হয়েছিল, ভারত ভুটান চুক্তি। এবং আপনি জানেন বোধহয় যে ভুটান ভারতের নির্দেশ ছাড়া অন্য কোনো রাষ্ট্রের সাথে কোনো দ্বিপাক্ষিক সম্পর্ক স্থাপন করতে পারে না, দিল্লি থেকে তার পারমিশন লাগে। এবং আর একটা মজার কথা আমি বলে রাখি, আমার ধারণা অনেকেই এটা জানেন না, যে ভুটান কিন্তু আজ পর্যন্ত যে ইউনাইটেড নেশনসের যে 5টা পার্মানেন্ট সদস্য, আমেরিকা, ফ্রান্স, ইংল্যান্ড, চায়না এবং রাশিয়া, এই 5টার কারোর সাথে কিন্তু ভুটানের কূটনৈতিক সম্পর্ক নাই। এটা একটা আশ্চর্য ব্যাপার। পৃথিবীতে একমাত্র রাষ্ট্র হচ্ছে ভুটান যে ইউএন এর প্রতিনিধি, ইউএন এর মেম্বার স্টেট, কিন্তু তার এই 5টার সাথে তার কোনো কূটনৈতিক সম্পর্ক নাই। কারণ কি? কারণ ভারত এটা অ্যালাউ করে নাই। তার মানে ভুটান বেসিক্যালি ভারতের একটি অঙ্গ প্রদেশ বলতে পারেন, যেটাকে আমরা ইংরেজিতে ভাসাল বলি, একটা ভাসাল কিংবা উপনিবেশ যদি আমরা বলি। সুতরাং চুক্তি অনুযায়ী ভুটান কিন্তু ভারতের উপনিবেশ। আর বাংলাদেশের ক্ষেত্রে হচ্ছে
যে এটা চুক্তির বাইরে ভারতের উপনিবেশ। আমি কি বোঝাতে পারলাম? মানে বাংলাদেশের সাথে এ ধরনের কোনো ডাইরেক্ট চুক্তি নাই, কিন্তু কার্যত বাংলাদেশ ভারতের উপনিবেশ। কিন্তু চুক্তি যে নাই সেটা কি আমরা আমরা কিভাবে কনফার্ম হবো? কারণ হচ্ছে যে আপনি জানেন, আপনি যে কথাটি বলছিলেন, শেখ হাসিনা যখন বিভিন্ন দেশে যান, তিনি তার সাথে কিছু সুনির্দিষ্ট কয়েকজন সাংবাদিক আছে, এবং দেশের ভেতরেও তিনি যখন সংবাদ সম্মেলনগুলো করেন, সেখানেও কিন্তু তিনি সব সাংবাদিককে যেতে দেন না। তো সেই ক্ষেত্রে সেখানে গিয়ে তিনি কি, কি চুক্তি করছেন সেই জিনিসগুলো তো আমাদের দেশের সাংবাদিকরা আমাদের সামনে আনবেন না। তো আমরা মনে করতেই পারি যে এমন কোন চুক্তি হয়তো এরই মধ্যে হয়ে গেছে যে সেটাতে ভারত আমাদের উপর আধিপত্য বিস্তার করবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে চায়নার কাছ থেকে যেখানে আর্থিক সুবিধাগুলো শেখ হাসিনা নিচ্ছেন, এই পদ্মা সেতুকে বলা হচ্ছে যে এটা আমাদের নিজেদের আর্থিক আ আমাদের অর্থায়নেই এটা নির্মাণ হয়েছে। কিন্তু সেখানে আবার টোল বসানো হয়েছে। আপনি সরকারের যেকোনো দিক থেকে একটি পার্টে ছিলেন। কোনো নিজেদের অর্থায়নের সেতু যদি নির্মাণ করা হয়, সেখানে কি টোল বাংলাদেশে আজ পর্যন্ত ধার্য করা হয়েছিল কিনা কোনো সেতুতে? আমি এটা টোলের দিকে যাব না। টোলের ব্যাপারে যে কোনো সরকার যে কোনো সিদ্ধান্ত নিতে পারে। আমার প্রশ্ন অন্য জায়গায়। এটা তো নিজের অর্থায়নে হয় নাই। এটা তো সহজ বিষয়। এটা তো চায়নার ঋণের টাকায় হয়েছে, এবং যেটাকে বলা হয় সাপ্লায়ার্স ক্রেডিট। আপনারা জানেন যে এটা সাপ্লায়ার্স ক্রেডিটের মাধ্যমে হয়েছে। তো এই পুরো টাকাটা হচ্ছে চায়নার টাকা। এবং আরো একটা কথা মনে রাখা দরকার ইলিয়াস, এটা নিয়ে ভাই আমি আমি একটা জিনিস একটু দর্শকদের সুবিধার জন্য, এই যে সাপ্লায়ার্স ক্রেডিট এবং যদি বিশ্বব্যাংক থেকে যেটা বলছেন, উনারা বিশ্বব্যাংক থেকে না নিয়ে আমাদের বিরাট বীরত্বের একটি পরিচয় দিয়েছেন। যদি বিশ্বব্যাংক থেকে ঋণটা নেয়া যেত, সেটাতে আমাদেরকে কত পার্সেন্ট আ আপনার সুদ দিতে হতো? এখন কত পার্সেন্ট সুদ দিতে হচ্ছে, বা তাদেরকে কত দিনের মধ্যে সেটা শোধ দিতে হতো? এখন আমাদের কত দিনের মধ্যে সুদ দিতে হবে? এটা একটু আমাদেরকে জানাবেন। হ্যাঁ, আমি বলছি। যদি আমরা বিশ্বব্যাংক থেকে নিতাম তাহলে 0.44 মানে 0.4% সুদ দিতে হতো, এবং সাধারণত বিশ্বব্যাংকের যে ঋণ এটা শোধ করতে হয় 40 বছরে, এবং তার মধ্যে আবার গ্রেস পিরিয়ড পাওয়া যায়। ওয়ার্ল্ড ব্যাংক নর্মালি দেখা যায় যে 5 বছর প্রায় গ্রেস পিরিয়ড দিয়ে দেয়, তার মানে 40 এবং আরো 5 বছর, তার মানে 45 বছর ধরে আপনি এটাকে শোধ চায়না করতে। চায়না আমাদেরকে কত বছর গ্রেস পিরিয়ড আমি দিয়েছে? আসছি সেখানে। জি। আর চায়নার ক্ষেত্রে আপনাকে মিনিমাম ইন্টারেস্ট যেটা দিতে হবে, যেটা সরকার বলছে, আবারও বলি যে সরকার যা বলে সেটাই যে সত্য কথা আমরা জানি না, ভিতরে ভিতরে আরো কিছু থাকতে পারে। তো সরকার যেটা বলছে সেখানে 6% আপনাকে ঋণ শোধ করতে হবে। তার মানে 0.4%-এর জায়গায় আপনাকে 6%, পার্থক্যটা বুঝতে পারছেন? মানে অ্যাবাউট 15 গুণ, 15 গুণ বেশি আপনাকে সুদ দিতে হবে। 2 নম্বর, আপনাকে 20 বছরের মধ্যে টাকা শোধ করতে হবে। যেটা 45 বছরে আপনি করতে পারতেন সেটা 20 বছরের মধ্যে আপনি করবেন। আরেকটা ব্যাপার আছে, ওয়ার্ল্ড ব্যাংক থেকে বেরিয়ে আসেন নাই, ওয়ার্ল্ড ব্যাংক তাদেরকে বের করে দিয়েছিল। ওয়ার্ল্ড ব্যাংক এই ঋণ প্রত্যাহার করেছিল ঘুষ খাওয়ার জন্য, এবং সেই ঘুষের কথায় বলা হয়ে থাকে যে এই ফ্যাসিস্ট প্রধানমন্ত্রীর মেয়ে এবং মেয়ের জামাতা তারা জড়িত ছিলেন। তারা তখন কানাডায় ছিলেন, আপনি জানেন, এবং এটা নিয়ে কানাডায় মামলাও হয়েছিল, এবং তারপর থেকে তারা কানাডায় যেতে থাকেন পারেন না। না। কেন থাকেন না সেটা তারা জানেন যে কেন থাকেন না। কানাডায় মামলা হয়েছিল। আরেকটা বিষয় বলা দরকার, যে ওয়ার্ল্ড ব্যাংকে যখন ঋণ ছিল, এই প্রজেক্ট হওয়ার কথা ছিল 12,000 কোটি টাকায়, 12,000 crores। আর আজকে সেই প্রজেক্টের খরচ দাঁড়িয়েছে 50,000 কোটি টাকা। তার মানে একে তো আপনি 15 গুণ বেশি সুদ দিচ্ছেন, আর টাকার অঙ্কে আপনি 4 গুণ টাকা, 5 গুণ টাকা প্রায় আপনি বেশি দিচ্ছেন। তো ওয়ার্ল্ড ব্যাংকে থাকলে ঘুষ খাওয়াটা একটু কঠিন হয়। আপনি জানেন যে আপনি আমেরিকায় আছেন, হুম। আপনি খুব ভালো করে জানেন যে এসব ব্যাপারে অডিট হয়। তো অডিটের মধ্যে কিন্তু ঘুষ খেলে আপনি ধরা পড়ে যাবেন, এবং একবার ধরা পড়ে গেলে তাহলে যারা ঘুষ দেবে এবং যারা ঘুষ নেবে উভয় পক্ষ কিন্তু তারা জেল হয়ে যাবে তাদের, এবং ইন্টারন্যাশনাল কোর্টে মামলা হবে, হুম। এমনকি মার্কিন আদালতে মামলা হয়ে যাবে তাদের বিরুদ্ধে। কিন্তু টাকাটা যখন সাপ্লায়ার্স ক্রেডিটে আসবে, চায়নার থেকে আসবে, সেই ঘুষ খাওয়ার আর কোনো সমস্যা নাই। সেই ঘুষ নিয়ে আর কেউ প্রশ্ন তুলছে না। চীনা গভর্নমেন্টও প্রশ্ন তুলবে না, কেউ প্রশ্ন তুলবে না। কারণ এই ঋণ তো শেখ হাসিনাকে শোধ করতে হবে না, ঋণ শোধ করবে বাংলাদেশের মানুষ। কিন্তু শেখ হাসিনার সমস্যা কি? তার তো উইন উইন সিচুয়েশন। এই 50,000 কোটির মধ্যে যদি সে 20,000 কোটি টাকা, সে এবং তার ছেলে পেলে বা শেখ পরিবার, আপনি একটা খুব চমৎকার, আপনার সবই প্রায়ই ভালো হয় আপনার যেগুলো করেন আপনি, তার মধ্যে একটা খুব অসাধারণ কাজ আপনি করেছিলেন আমার মনে আছে, যে শেখ পরিবারের কে কোথায় আছে
এটা নিয়ে আপনি একটা ভিডিও করেছিলেন। আমি মনে করি আপনার সেরা ভিডিওর মধ্যে ওটা একটা, কারণ ওখানে প্রায় আপনি বোধহয় 150 জনকে দেখিয়েছিলেন যে প্রায় 150 জন শেখ পরিবারের লোক বাংলাদেশ কিভাবে লুটে পুটে খাচ্ছে। তো ওটা আমি মনে করি বাংলাদেশের জনগণের দেখা উচিত প্রত্যেকে। তো ওই যে 150 জন লুটে পুটে খাচ্ছে, এই যে 20,000 কোটি টাকা আমি যদি ধারণা করি যে তারা ঘুষ খেয়েছে, তাহলে 20,000 কোটি টাকা মেরে দিয়েছে শেখ পরিবার। তো এই টাকা মেরে দেওয়ার সুযোগটা চীনের কাছ থেকে ঋণ নিলে আছে, ওয়ার্ল্ড ব্যাংক থেকে নিলে নাই। কাজে সেই দিক দিয়ে হাসিনার লাভ হয়েছে চীন থেকে ঋণ নেওয়াতে, আর শোধ করবো তো আমরা বা আমাদের পরবর্তী জেনারেশন। না কিন্তু এই ক্ষেত্রে ভাই ধরেন আমাদের ২ টা দেশকে মানে একদিকে ইন্ডিয়া তারপরে আবার চায়নার কাছ থেকে টাকা নিচ্ছে। এটা যদি একসাথে আওয়ামী লীগ ম্যানেজ করতে যায় সেক্ষেত্রে আমাদের ভবিষ্যৎ কি? আমাদের কোনো ভবিষ্যৎ নাই। আমি যদি সোজা কথা বলি ইলিয়াস, কিন্তু আমাদের কোনো সেটা কি ম্যানেজ করা সম্ভব কিনা? মানে চীন বা ম্যানেজ তো করতে পারবে। ম্যানেজ তো সে 14 বছর ধরে করছে। দুটো ম্যানেজের জায়গা কিন্তু দুটো আপনাকে বুঝতে হবে। একটা ম্যানেজের জায়গা হচ্ছে যে হাসিনা বাংলাদেশকে স্বাধীনতা দিল্লির কাছে দিয়ে দিয়েছে, সো বাংলাদেশ এক অর্থে দিল্লির উপনিবেশ। আর একটা ম্যানেজ কিন্তু অর্থনৈতিক, বাণিজ্যিক, সেটা প্রধানত বাণিজ্যিক সম্পর্ক। চীনেরও কোনো লস নাই। কেন লস নাই আপনাকে বলি। চীন 3 গুণ বেশি পয়সা দিচ্ছে এখন শেখ হাসিনাকে, কিন্তু টাকাটা চীন তো পাবে বাংলাদেশের গভর্নমেন্টের কাছ থেকে বা রাষ্ট্রের কাছ থেকে। তো যেই সরকারে আসুক না কেন, শেখ হাসিনা যদি আগামীকাল সরকারে নাও থাকে বা আগামী 5 বছর পরে না থাকে, তো যে সরকারই আসবে তাকে চীনের টাকা ফেরত দিতে হবে। কাজে চীনের সেই দিক দিয়ে কোনো সমস্যা নাই। এবং বাংলাদেশের সরকারে কে থাকলো, সেটা কি বিএনপি থাকলো না আওয়ামী লীগ থাকলো না অন্য কোনো দল আসলো না সুশীলরা আসলো, তাতেও চীনের কোনো সমস্যা হবে না, যদি তার বাণিজ্যিক ইন্টারেস্ট, যেটা ইকোনমিক ইন্টারেস্ট, তার যদি সেফগার্ডেড থাকে। তো সেই দিক দিয়ে আমি হাসিনার কোনো সমস্যা দেখি না। কিন্তু সমস্যা অন্য জায়গায় আসবে, ওই আলোচনায় আপনি এখনো আসেন নাই। সমস্যা আসবে আমেরিকার কাছ থেকে, সেটা আলাদা বিষয়। আমরা ওই আলোচনায় এখনো আসি নাই, এই জন্য আমি যাচ্ছি না। আমেরিকা হয়তো চীনের সাথে বা হাসিনার এই দহরম মহরম পছন্দ করবে না, সেটা আপনি নিজেও আমেরিকায় আছেন, আপনি জানেন। কিন্তু সর্বনাশ যেটা হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশের জনগণের। এটা আমি বোঝার জন্য অনুরোধ জানাই সবাইকে। সর্বনাশ দুই দিক দিয়ে হচ্ছে। একটা হচ্ছে যে আমাদের সার্বভৌমত্ব চলে যাচ্ছে বা চলে গেছে, চলে যাচ্ছে না তো চলে গেছে। আমাদের সার্বভৌমত্ব পুনরুদ্ধারের লড়াই করতে হবে একটা। দুই হচ্ছে অর্থনৈতিকভাবে আমরা একেবারে ওই যে যেটাকে বলে ঋণের ফাঁদে আমরা পড়ে যাচ্ছি। সেই ঋণের টাকা কিন্তু বাংলাদেশের জনগণকে শোধ করতে হবে। এবং শ্রীলঙ্কার অবস্থার দিকে যদি আপনি তাকান, বাংলাদেশের অবস্থা আগামীকাল শ্রীলঙ্কার মতো হবে না, কিন্তু যখন শ্রীলঙ্কার মতো হবে তখন হয়তো শেখ হাসিনা জীবিত থাকবেন না। সর্বনাশ কিন্তু যা হওয়ার হয়ে যাবে ইলিয়াস। কিন্তু শ্রীলঙ্কার মতো অবস্থা তো ভাই আমাদের সাংবাদিকরা যা বলছেন, যেমন বঙ্গবন্ধু স্যাটেলাইট থেকে আমাদের নাকি ৩০০ কোটি টাকা এসেছে, আমাদের এখন রেকর্ড রেমিটেন্স যাচ্ছে, রেকর্ড জনশক্তি রপ্তানি হচ্ছে, রেকর্ড মানে সবকিছু এখন হঠাৎ করে রেকর্ড হচ্ছে আমাদের সাংবাদিকরা যে নিউজগুলো ইদানিং দেখছি। তো সেই ক্ষেত্রে শ্রীলঙ্কার দিকে যাওয়ার কি আদৌ কোনো আসলে অবস্থা আছে কিনা? অবশ্যই আছে। আপনি দেখেন যদি শ্রীলঙ্কার দিকে নাই যাবেন, আপনি গত 1 মাসে বাংলাদেশের টাকার দাম সরকারি হিসাবে ৩ টাকা কমেছে, তাই না? ৮৫ টাকা ছিল এবং আজকে এই মুহূর্তে ৮৮ টাকা সরকারি হিসাবে। এবং আপনি ব্যাংকে যদি যান, ব্যাংকে ডলারের দাম হচ্ছে ৯৬ টাকা হচ্ছে ব্যাংকে দেওয়া, এবং আপনি ক্যাশ কিনতে চাইলে প্রায় ১০০ টাকা। এটা গেল একটা। দ্বিতীয়তে আমি আসি যে শ্রীলঙ্কার আপনি যে রেমিটেন্সের কথা বললেন, তারপরে আরো জনশক্তি রপ্তানিতে। জনশক্তি রপ্তানি। আপনাকে আমি একটা সিম্পল হিসাব দেই যে এই যে রিজার্ভ যেটা দেখানো হচ্ছে $৪২ বিলিয়ন, আপনি তো জানেন আইএমএফ বলেছে এখান থেকে $৭ বিলিয়ন সরকার বাড়িয়ে দেখাচ্ছে। তার মানে $৭ বিলিয়ন যেটা রাষ্ট্রের ঋণ আছে, ইন্টারন্যাশনাল যে কমিটমেন্ট আছে, সেই $৭ বিলিয়ন আপনি রিজার্ভে দেখাতে পারবেন না অ্যাকর্ডিং টু ইকোনমিক থিওরি। এবং বাংলাদেশ সরকার কি বলেছে, তারা এই থিওরি মানে না। তো আমি যদি $৭ বিলিয়ন বাদ দেই, তাহলে সরকারি হিসেবেই আপনার রিজার্ভ আছে $৩৫ বিলিয়ন। এটা একটি। দ্বিতীয় কথা হলো, আপনার কি মনে আছে যে বাংলাদেশ ব্যাংক থেকে টাকা চুরি হয়েছে এবং বাংলাদেশ ব্যাংক থেকে সোনা চুরি হয়েছে? এ দুটো তো নিশ্চয়ই আপনার স্মরণে আছে। এখন আমার প্রশ্ন হলো যে কি পরিমাণ টাকা চুরি হয়েছে? একটা হিসাব আমরা জানি, কত 500 না 600 মিলিয়ন ডলার, এরকম একটা হিসাব তারা বলেছে। তো যদি ইন্ডিপেন্ডেন্ট অডিট না হয়, আমি জানবো কি করে যে আসলে কত পরিমাণ টাকা চুরি হয়েছে বাংলাদেশ থেকে?
এবং সেটা শুধুমাত্র সম্ভব হবে যখন এই সরকার চলে যাবে, তখন আমরা জানবো যে অ্যাকচুয়াল রিজার্ভ থেকে কত টাকা চুরি হয়েছে। এক। 2 নম্বর, যে গোল্ড চুরি হয়েছে, কি অ্যামাউন্ট গোল্ড চুরি হয়েছে আপনি জানেন? আমি জানি কি অ্যামাউন্ট গোল্ড চুরি হয়েছে, তো আমি অডিট না করলে কিভাবে জানবো? যে সোনার বারগুলো রাখা হয়, যে গোল্ড বার, সেই গোল্ড বারগুলো কি সোনার রাখা হয়েছে নাকি সেগুলো তামার রাখা হয়েছে, সেটা আমরা কিভাবে জানবো? তো সেগুলো জানতে হলে তো আপনাকে প্রপার অডিট করতে হবে, এবং প্রপার অডিট করতে হলে একটা জনগণের সরকার তো লাগবে, সেখানে দায়বদ্ধ সরকার একটা লাগবে। তো সেটা না হওয়া পর্যন্ত আপনি অর্থনীতির আসল অবস্থা বুঝতে পারবেন না। আর রেমিটেন্সের যেটা বলছেন, রেমিটেন্সের ফাঁকটা আপনাকে আমি বলে দিই, আমি এখনই বলে দিই। বয়স হয়ে গেছে, আমরা দেখেছি রেমিটেন্স, বাংলাদেশের রেমিটেন্স কখন বাড়ে? নর্মালি 2 ঈদে বাড়ে। 2 ঈদে কেন বাড়ে? 2 ঈদের সময় আমরা দেখেছি যে মানুষ টাকা পাঠায় তার আত্মীয় স্বজনের জন্য, এবং ঈদের পরের মাসে সেই রেমিটেন্স কমে যায়। আপনি যদি হিস্টোরিক্যাল ডাটা দেখেন, আপনি প্রত্যেকবার দেখবেন যে ঈদের মাসে বাড়বে, ঈদের পরের মাসে কমে যাবে। বাংলাদেশে আশ্চর্যের ব্যাপার হচ্ছে যে ওই যে ভাড়া খাটা সাংবাদিক যারা, এই সরকারের দালাল সাংবাদিক, যাদের কাজ হচ্ছে হালুয়া রুটির ভাগ নেয়া, এই সাংবাদিক গোষ্ঠী হিসাব দেখাচ্ছে এই মাসে নাকি রেকর্ড রেমিটেন্স হচ্ছে, যেটা ইয়ের সাথে মেলে না, যেটা লজিকের সাথে মেলে না। এটা মেলার কোনো কারণও নাই, এবং তারা 19 দিনের একটা গল্প বলছে। আমার ব্যক্তিগত ধারণা, মাস শেষ হলে আপনি দেখবেন যে এই গল্প সঠিক ছিল না। এই গল্পটা এখন বাজারে কেন ছাড়া হয়েছে জানেন? যাতে ডলারের দাম আরো বেড়ে না যায়, মানে টাকার দাম আরো কমে না যায়। কারণ যদি জনগণ জেনে যায় যে টাকার দাম আসলে আমাদের রিজার্ভে টাকা নাই, তাহলে তো ডলারের দাম আরো বেড়ে যাবে। এইটা আটকানোর জন্য এই গল্প বলা হচ্ছে যে ঈদের পরের মাস, ঈদ হয়েছে কিন্তু আমাদের এই মাসের কত 1 তারিখে বোধহয় ঈদ হলো, তাই না? 1 তারিখে ঈদ হলো। তো তার মানে ঈদের পরে তো রেমিটেন্স কমতেই হবে, এটা অলওয়েজ এটা হয়েছে। ঈদের পরে 18 দিন রেমিটেন্স বাড়লো, এটা কি সম্ভবপর কথা? এটা এটা এবছর ভাই উল্টাটা হয়েছে। এবছর রোজাতে ছিল কম, এবার বেড়েছে। জি, এটা কোনোদিন এটা হতেই পারে না। সুতরাং এই হিসাব সম্পূর্ণ একটা ভুয়া হিসাব দেওয়া হচ্ছে জনগণকে ভুল বোঝানোর জন্য। কাজে এদের কোনো স্ট্যাটিস্টিক্স আমি বিশ্বাস করি না। আপনাকে আরেকটা এক্সাম্পল দিই। তারা কি বলছে এখন বাংলাদেশে মুদ্রাস্ফীতি কত? 5.6 না 5.7 বলছে, তাই না? জিনিসপত্রের দাম কত বেড়েছে? আমি দর্শক যারা শুনছেন আমাদের বক্তব্য বা পরে যারা শুনবেন তাদেরকে জিজ্ঞেস করি, আমি জিনিসপত্রের দাম কত বেড়েছে আপনারা বলেন, কয় গুণ বেড়েছে? এবং মুদ্রাস্ফীতি জিনিসটা কি? আমি সহজভাবে বলি, মুদ্রাস্ফীতি তো টেকনিক্যাল টার্ম, যে সাধারণ জনগণ বুঝবেন না। মুদ্রাস্ফীতি মানে হচ্ছে জীবনযাত্রার ব্যয় কত বাড়লো, এটাই মুদ্রাস্ফীতি। সহজ ডেফিনেশন দিচ্ছি আমি ইকোনমিক্সে। জিনিসপত্রের দাম কত, জীবনযাত্রার দাম কত বাড়লো, জীবনের জিনিসপত্রের দাম কত বাড়লো। আচ্ছা, গত 1 মাসে বলেন চাল, ডাল, তেল, আমি যদি বেসিক আইটেমে যদি শুধু থাকি, চাল, ডাল, তেল, সবজি, মাংস, মাছ, এই 5-6টা আইটেমের কত পার্সেন্ট দাম বেড়েছে, এইটা জানলেই আপনি মুদ্রাস্ফীতি জানবেন। আমি যতদূর শুনেছি যে ইয়েরা বলেছে, ওই যে বিবিএস যেটা বলে, যে তাদের হিসাব অনুযায়ী জিনিসপত্রের দাম বেড়েছে কোনো কোনো ক্ষেত্রে 50 থেকে 80%। আপনার মুদ্রাস্ফীতি কি করে 5% হবে, 5.6% হবে? প্রশ্নই আসে না। কাজেই এই সরকারের প্রতিটি স্ট্যাটিস্টিক্স বানানো স্ট্যাটিস্টিক্স, জনগণকে ধোঁকা দেওয়ার মতো। তারা যেভাবে ওই যে 5 বছর পর পর একটা ভোটের নাটক করে, সেইভাবেই জনগণকে একটা ভুয়া স্ট্যাটিস্টিক্স এই শেখ হাসিনা দিয়ে চলেছে। এই স্ট্যাটিস্টিক্স এর উপরে কোনো বিশ্বাস করার কোনো কারণ নাই। আমি আপনাকে যে প্রশ্নটি শুরুতেই করছিলাম, যে আপনি নিশ্চয়ই দেখেছেন কিনা জানি না, ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়া সয়লাব শেখ মুজিবকে নিয়ে একটি সিনেমা হয়েছে। কি যেন একজন নায়ক নাম, তো ওনাকে শেখ মুজিব বানানো হয়েছে। তো ওনাকে আপনার 7ই মার্চের একটি ভাষণ, সম্ভবত যেই ট্রেলার যেটা দেখানো হয়েছে, সেখানে 7ই মার্চের ভাষণে উনি এক জায়গায় বলছেন যে ভারত বাংলাদেশ ভাই ভাই। এই কথাটা আসলে কি মানে শেখ মুজিব বলেছিলেন কিনা তিনা 7ই মার্চে যে ভাষণ, সেখানে? প্রশ্নই আসে না। 7ই মার্চে ভারতের রেফারেন্স কেন আসবে? 7ই মার্চের বক্তৃতা শেখ মুজিব কেন দিয়েছিলেন? দিয়েছিলেন এই কারণে যে আর্মি ক্র্যাকডাউন হয়েছিল বাংলাদেশে, পাকিস্তান আর্মি ক্র্যাকডাউন করেছিল, এবং পাকিস্তান আর্মি কি করলো, তখন যে জেনারেল ইয়াহিয়া ছিলেন তিনি কি করলেন, পার্লামেন্টের অধিবেশন বন্ধ করে দিলেন। সুতরাং তার বক্তৃতা ছিল সেই পার্লামেন্ট অধিবেশন নিয়ে, তার মানে রাজনীতি নিয়ে বক্তৃতা ছিল। এবং পাকিস্তান আর্মি যে ক্র্যাকডাউন করেছিল, যত মানুষ হত্যা করেছিল,
সেটার বিচারের জন্য তিনি বক্তৃতা দিয়েছিলেন। জি। সেখানে ভারতের কোনো প্রসঙ্গই তিনি বলেন নাই, ভারত নামটাই উচ্চারণ করেন নাই। সুতরাং ভারত বাংলাদেশ ভাই ভাই এটা বলার, এটা সম্পূর্ণভাবে ইতিহাস বিকৃতি, এটা ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে। ২ নম্বর হচ্ছে শেখ মুজিবুর রহমান বলুক আর না বলুক, সেটার থেকে বড় কথা হচ্ছে ভারতের সাথে কিন্তু শেখ পরিবারের যোগাযোগ সেই পাকিস্তানি আমল থেকেই আছে। এটা আপনাদের মনে রাখতে হবে। ভারতের গোয়েন্দাদের সাথে এই শেখ পরিবারের যোগাযোগ পাকিস্তান আমল থেকেই আছে, এবং শেখ মুজিবুর রহমানও ভারতীয় গোয়েন্দাদের দ্বারাই পরিচালিত হতেন। কিন্তু সেই সময় এই ভারত বাংলাদেশ ভাই ভাই এটা বলার কোনো সুযোগ ছিল না। এটা যদি সেই সময় তিনি বলতেন, তাহলে তো পাকিস্তান সরকার তাকে গ্রেফতার করতো রাষ্ট্রদ্রোহের মামলায়, তাকে তো সঙ্গে সঙ্গে গ্রেফতার করতো। পাকিস্তান সরকার তাহলে বলতো যে তিনি এই ধরনের কথা বলেছেন। এটা কোথাও নাই, কারণ এটা সম্পূর্ণভাবে ইতিহাস বিকৃতি। এটা আসলে বাংলাদেশের জনগণকে আরো ভারতপন্থী করার চেষ্টা করা হচ্ছে। মানে ভারতের বিরুদ্ধে তো একটা বাংলাদেশের, আমি মনে করি অধিকাংশ মুসলমান জনগোষ্ঠীর ভারতের প্রতি যথেষ্ট কি বলবো বিরাগের কারণ আছে। কারণ ভারতে শুধু যে বাংলাদেশের উপরে আধিপত্যবাদ কায়েম করেছে তাই নয়, শুধু যে বাংলাদেশের জনগণের উপরে একটি জালিম সরকারকে ভারত সরকার বসিয়ে রেখেছে তাই নয়, ভারতে প্রতিদিন মুসলমানদের উপরে যে জুলুম চলছে। আপনি দেখেছেন গত 2 দিন আগে একটা ভিডিওতে দেখা গেছে 65 বছরের একটা বয়স্ক মানুষকে এক বিজেপির এক গুন্ডা, বিশাল লম্বা চওড়া গুন্ডা, পিটিয়ে মেরে ফেলেছে, এবং পিটিয়ে মারছে এবং তাকে জিজ্ঞেস করছে প্রতি মুহূর্তে, এই তোর নাম কি মোহাম্মদ নাকি? তার মানে সে ধারণা করছে যে লোকটি মুসলমান, এই 65 বছরের লোকটি, এবং প্রত্যেকবার মারার আগে তাকে বলছে তোর নাম মোহাম্মদ নাকি, এবং বলতে বলতে সেই লোকটিকে পিটিয়ে মেরে ফেলেছে। তো পরে দেখা গেছে যে লোকটি কিন্তু মুসলমান না, লোকটি হিন্দু। তো সে বুঝতে পারে না, তো না বুঝতে পেরে সে পিটিয়ে একজন লোককে মেরে ফেললো শুধুমাত্র মুসলমান ধারণা করার কারণে। তাহলে যে ভারতে মুসলমানদের প্রতি এরকম জুলুম করা হচ্ছে, ভারতে প্রতিদিন একটা করে প্রায় মসজিদ ভাঙা হচ্ছে, প্রতিদিন একটা করে মসজিদের উপরে তারা বলছে যে এগুলো মন্দির ছিল এবং এগুলোতে আর নামাজ পড়তে পারবে না, প্রতিদিন একটা করে। তো সেরকম একটি ভারতের প্রতি বাংলাদেশে যারা মুসলমান, শুধু নামে না, যারা ইমানের দিক দিয়ে যাদের মুসলমানিত্ব আছে, তাদের ভারতের প্রতি প্রেম থাকা সম্ভব না বলেই আমি মনে করি। আর যাদের মানে মুসলমান নামের আড়ালে যারা হিন্দুত্ববাদের পূজারী, তাদের কথা আলাদা, যার মধ্যে শেখ হাসিনা নিজেই একজন। শেখ হাসিনা বাংলাদেশের হিন্দুত্ববাদের প্রতিনিধি হচ্ছে বাংলাদেশের শেখ হাসিনা। আমি কিন্তু হিন্দু বলি নাই, হিন্দুত্ববাদ কথাটা বলেছি, কাজে খেয়াল করবেন আমি কি বলতে চাচ্ছি, আমি জনগণের উদ্দেশ্যে বলছি। তো হিন্দুত্ববাদের প্রতিনিধি বাংলাদেশে হচ্ছে শেখ হাসিনা এবং অন্যান্য ব্যক্তিবর্গ। যাই হোক, তো সুতরাং বাংলাদেশকে প্রকৃত ইমানদার জনগণ, প্রকৃত দেশপ্রেমিক জনগণের প্রতি ভারতপন্থী হওয়ার কোনো সুযোগ নাই। তো সেই কারণেই ব্রেন ওয়াশ করবার জন্য আবার নতুন করে গল্প করা হচ্ছে যে শেখ মুজিবুর রহমান এই ধরনের একটি বক্তৃতা দিয়েছিলেন। এই সরকারের প্রধান কাজ কিন্তু ইতিহাস বিকৃত করা। আপনারা জানেন যে বইপত্র সবকিছুতে তারা ইতিহাস বিকৃতি করছে, এবং এটাও কিন্তু তারা শিখেছে ভারত সরকারের কাছ থেকে। নরেন্দ্র মোদী এখন কিন্তু ভারতের ইতিহাস পরিবর্তন করছে, নতুন করে ইতিহাস বই লেখা হচ্ছে, এবং যে বইতে যে মুসলমানদের প্রায় 600 বছরের যে গৌরবজনক অধ্যায়, ভারতে যখন মুসলমান শাসকরা ছিলেন, সেই গৌরবজনক অধ্যায়কে কালিমা লিপ্ত করবার জন্য তারা নতুন নতুন ইতিহাস বই রচনা করছে। একইভাবে বাংলাদেশে কিন্তু শেখ মুজিবুর রহমানকে দেবতা দেখানোর জন্য, দেবতা করবার জন্য নতুন নতুন ইতিহাস রচনা বাংলাদেশে হচ্ছে। এটাও তারই একটা অংশ। কাজে এটাকে আমার মনে হয় সেভাবেই দেখা উচিত আমাদের, যে ইটস এ প্রোপাগান্ডা সিনেমা, এবং এইসব প্রোপাগান্ডা সিনেমাতে যাই বলা হচ্ছে তার সাথে সত্যের কোনো সম্পর্ক নাই। মোহাম্মদ ভাই, আমি আপনার কাছে একটু পেছনে ফিরে যেতে চাই যে যখন 2012 সালের ওই সময়টাতে আমাদের কথিত গণজাগরণ মঞ্চ ছিল, তখন আপনি সাংবাদিকতায় ছিলেন এবং দীর্ঘদিন আমি বলব গৃহবন্দী না অফিস বন্দী ছিলেন দীর্ঘদিন। আপনাকে অফিস থেকে বের হতে দেওয়া হয়নি। তারপরে লম্বা সময় আপনি জেল খেটেছেন। তো ওই সময়টাতে আমি আমার ব্যক্তিগত কথা যদি বলি, আমার মধ্যে এখন যে ইসলামী মূল্যবোধ, ভারতের বিরোধিতা কিংবা এই বিষয়গুলো মাথায় আসা, এগুলো সেই ওই সময়টা থেকে এসেছে যে বাংলাদেশে এত পরিমাণে নাস্তিক বলে যে কোনো মানুষ আছে সেটাই জানতাম না। ওই সময়ে
আপনাদের মাধ্যমে এই জিনিসগুলো মানুষ জেনেছে। তো আপনার কি মনে হয় জামাত ইসলামের বিচার থেকে শুরু করে এবং বলতে আমি যেটা সত্য মনে যেটা স দে আমি চিন্তা করি আমি সেটা বলে দেই সবসময় যে জামাত ইসলামের প্রতি আমার যথেষ্ট দুর্বলতা তৈরি হয়েছে ওই সময়টাতে। যে ভারত যাদেরকে শত্রু মনে করে, ভারত যাদেরকে ধ্বংস করতে চায় তার মানে তাদের মধ্যে দেশপ্রেমের কিছু একটা আছে। তো আপনার কি মনে হয় যে ওই সময়ে যা ঘটেছিল সেই ঘটনাগুলোর কি পেছনে থেকে ভারত কোনভাবে কলকাঠি নেড়েছে কিনা? এই পেছন থেকে না তো, এই পুরো ঘটনাই ভারতের তৈরি। সেই সময় যে গণজাগরণের নামে যেটা করা হয়েছে সেটাতে যারা ইনভলভ ছিল তারা প্রত্যেকেই, আমি নাস্তিকও বলবো না, ইসলাম বিদ্বেষী। জি, নাস্তিক হলেও আমার আপত্তি নাই ব্যক্তিগতভাবে, কারণ নাস্তিক মানে কি? নাস্তিক মানে যে কোনো ধর্ম মানে না। তার বিচার করবার দায়িত্ব মহান আল্লাহ তাআলার। আল্লাহ বিচার করবেন, কারণ নাস্তিক মানে সে আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করছে। তো তার সাজা দেওয়ার ক্ষমতা এবং অধিকার সবই মহান আল্লাহ তাআলার। সেখানে আমার বলার কিছু নাই। এরা কিন্তু নাস্তিক না, এরা ইসলাম বিদ্বেষী। আপনি দেখবেন বাংলাদেশের যে নাস্তিক গ্রুপ বলে আমরা যাদেরকে চিনি, তারা সর্বক্ষণ ইসলামের বিরুদ্ধে কথা বলছে, তারা অন্য কোনো ধর্মের বিরুদ্ধে কথা বলছে না। এবং তাদেরকে আপনি দেখবেন যখন পূজা হয়, দুর্গা পূজা হয়, এদের প্রত্যেককে দেখবেন এই দুর্গা পূজায় সোৎসাহে অংশ নিতে। তো আপনি যদি নাস্তিক হন তাহলে আপনি তো কোনো ধর্মীয় অনুষ্ঠানেই যাবেন না, তাহলে আপনি পূজাতে যান কেন? হুম, আপনি পূজাতে যে এত আনন্দ ফুর্তি কেন করেন? তার মানে তারা নাস্তিক না, ইসলাম বিদ্বেষী। এবং এই পুরো গণজাগরণের ব্যাপারটা তৈরি করেছিল ভারতীয় দূতাবাস। এবং আরেকটি প্রমাণ করে দেই আপনাকে, সেই সময় প্রণব মুখার্জি বাংলাদেশ সফরে এসেছিল। আমি যখন পত্রিকা অফিসে বন্দি, আপনি যেটা বললেন অফিস বন্দি ছিলাম, 4 মাস অফিস বন্দি ছিলাম, মাটিতে ঘুমাতাম আমি। আমার যে অফিসটা ছিল, আপনি তো গেছেন ওখানে, ওই সম্পাদকের ঘরে আমি ওই মাটিতে শুয়ে থাকতাম আর কি, রাত্রে একটা চাদর বিছিয়ে রাতের বেলা ওখানে থাকতাম, আর সারাদিন অফিস করতাম। যাই হোক, তো ওখানে পুরো, তখন প্রণব এসেছিল বাংলাদেশে। প্রণব তখন নতুন রাষ্ট্রপতি হয়েছে, কি বলে, ভারতের রাষ্ট্রপতি হয়েছে। তো এখানে এসে তিনি একটা কথা বলেছিলেন এয়ারপোর্টে, আপনার মনে আছে কিনা? তিনি বলেছিলেন যে আমার অন্তর, আমি নৈতিকভাবে গণজাগরণকে সমর্থন করি এবং আমি ওখানে চলে যেতাম নিজেই, কিন্তু আমি জি, যেতে পারছি না দুটো কারণে। একটা হচ্ছে আমার সময় নাই, আর দ্বিতীয় হচ্ছে প্রোটোকল। প্রোটোকল, কারণ তিনি একটা রাষ্ট্রের প্রেসিডেন্ট, ভারতের প্রেসিডেন্ট, কিভাবে তিনি কোন প্রোটোকলে তিনি ওখানে যাবেন? সো প্রোটোকলের কারণে এবং সময়ের কারণে তিনি যেতে পারেননি। কিন্তু বাংলাদেশে নেমেই তিনি বলেছিলেন তার সম্পূর্ণ সমর্থনের কথা। আসলে উদ্দেশ্যটা কি ছিল আপনাদের বুঝতে হবে, যে ওই সময় কেন আমি এই অবস্থান গ্রহণ করেছিলাম যেখানে সকল মিডিয়া গণজাগরণের পক্ষে ছিল। কারণ সেই সময় আমি যে কাগজে একদিন যে কাগজের শিরোনাম করলাম যে শাহবাগে ফ্যাসিবাদের পদধ্বনি, এটার একটা গল্প আছে, এই গল্পটা আপনাকে বলি। আমি বসে আছি সন্ধ্যার সময়, আমরা ওই দিনের পত্রিকা মেকআপ করছি পত্রিকা। সেই সময় আবদাল সাহেব আসলেন, সৈয়দ আবদাল, আমার উপদেষ্টা সম্পাদক যিনি ছিলেন। তিনি বললেন যে মাহমুদ ভাই আজকে লিড স্টোরি কি হবে? এই হচ্ছে লিড স্টোরি। লিড স্টোরি নিয়ে আসলেন তিনি, এটার হেডিং কি হবে? তো তখন ওখান থেকে দাবি তোলা হচ্ছে, কি বলে, গণজাগরণ থেকে, যে বাংলাদেশের সকল মিডিয়া যারা তাদের সমর্থন করবে না সেটা বন্ধ করে দিতে হবে। এবং তারা নাম নিয়ে বলছে দিগন্ত টিভি বন্ধ করতে হবে, নয়া দিগন্ত বন্ধ করতে হবে, আমার দেশ বন্ধ করতে হবে, সংগ্রাম বন্ধ করতে হবে, ইসলামিক টিভি বন্ধ করতে হবে। শুধু তাই না, আজকে যে ইসলামিক ব্যাংক সব থেকে বেশি রেমিটেন্সের টাকা আনে, তাদের দাবির মধ্যে ছিল, আপনার মনে আছে হয়তো ইলিয়াস, জি, জি। ইসলামী ব্যাংকও বন্ধ করে দিতে হবে। হুম, কাজে বাংলাদেশে ইসলামের নামে যা কিছু আছে সবকিছু বন্ধ করে দিতে হবে, এটা ছিল তাদের দাবি গণজাগরণ মঞ্চ থেকে। এটা যখন আমি পড়লাম নিউজটা, লিড নিউজটা পড়ার পরে আমি বললাম, হাতে লিখে দিলাম, জাস্ট পেন্সিল দিয়ে লিখে দিলাম, আজকের হেডিং হবে শাহবাগে ফ্যাসিবাদের পদধ্বনি। 3টা শব্দ, এই 3টা শব্দে, এই আজকে যে এত ফ্যাসিবাদ আমরা শুনি সবার মুখে, রাজনৈতিক নেতাদের মুখে, সর্বপ্রথম ফ্যাসিবাদের শব্দটা আমার দেশে লেখা হয়েছিল। জি, তো যাই হোক, তো আমরা বুঝতে পেরেছিলাম যে এই পুরো ষড়যন্ত্রটা হচ্ছে ভারতীয় ষড়যন্ত্র। এবং ষড়যন্ত্রের উদ্দেশ্যটা কি ছিল? উদ্দেশ্য ছিল বাংলাদেশকে কালচারালি একদম হিন্দুত্ববাদের কাছে বাংলাদেশকে নিয়ে যাওয়া, বাংলাদেশ যেন সম্পূর্ণভাবে একটা হিন্দুত্ববাদী রাষ্ট্রে পরিণত হয়। এই জন্য ইসলামের যে কালচার, ইসলামের যে ঐতিহ্য, এটা সম্পূর্ণভাবে মুছে ফেলার জন্য গণজাগরণ মঞ্চের সৃষ্টি হয়েছিল। এই বিষয়টি আমাদেরকে বুঝতে হবে। এবং এই বিষয়টিকে মাথায় রেখেই কিন্তু আমার দেশে আমরা লড়াই করেছিলাম।
আমরা তখন চিন্তা করেছিলাম যদি আমরা পরাজিত হই তাহলে বাংলাদেশে আর ইসলামী কালচার, ইসলামী এমনকি আমাদের ধর্মীয় স্বাধীনতা পর্যন্ত থাকবে না। ধর্মীয় স্বাধীনতা এখনো তো পুরোপুরি নাই। আমাদের কি আছে? বাংলাদেশ তো 90% মুসলমানের দেশ। আপনি কি বলতে পারেন যে বাংলাদেশে পুরোপুরি মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা আছে? বাংলাদেশে কোনো, আপনি জানেন নিশ্চয়ই ইলিয়া, যে বাংলাদেশে কোনো ইয়াং ছেলে সে যদি প্রতিদিন সকালবেলা ফজরের নামাজ মসজিদে গিয়ে পড়ে, আপনি কি জানেন পরের দিন থেকে তার পিছনে গোয়েন্দা লেগে যায়? গোয়েন্দা লেগে যায় তার পিছনে, যে ইয়াং ছেলে কেন প্রত্যেকদিন সকালে মসজিদে গিয়ে নামাজ পড়ছে। তো এটাই তো বাংলাদেশের অবস্থা। বাংলাদেশে এই মুহূর্তে কতজন আলেম জেলখানার মধ্যে আছেন? অসংখ্য আলেম জেলখানার মধ্যে আছেন। বাংলাদেশের কত আলেমকে কিরকম জুলুম করা হয়েছে, তার মধ্যে একজনকে তো আমি দেখেছি জেলখানায়। আমি তখন জেলে, বাবুনগরী, মারা গেছেন, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। বাবুনগরীকে যেরকম জুলুম, যেরকম ফিজিক্যাল টর্চার তাকে করা হয়েছে, এটা কল্পনা করতে পারবেন না। আমি জেলখানার জেলারের কাছ থেকে শুনেছি তার দুটো হাঁটুতে পচন ধরে গেছিল এবং তাকে কখন জামিন দিয়েছে সরকার, কারণ সরকারের ধারণা ছিল তিনি বাঁচবেন না, তিনি জীবিত থাকবেন না। তাকে যখন ইয়েতে নিয়ে আসলো, শাহবাগে যে হসপিটালটা, বারডেমে নিয়ে আসছিল তাকে। তো আমি যেটা বলতে চাচ্ছি, তো বাংলাদেশে তো ধর্মীয় স্বাধীনতা নাই, কিন্তু যদি শাহবাগ সফল হতো পুরোপুরি, গণজাগরণ যদি পুরোপুরি সফল হতো, তাহলে যতটুকু আছে ইসলামের ততটুকু আজকে বাংলাদেশে আপনি দেখতেন না। এই কারণেই আমরা সেই লড়াইটা শুরু করেছিলাম। তো সেই লড়াইয়ের কারণে আমাদেরকে অনেক কিছু মূল্য দিতে হয়েছে। আমি 4 বছর জেলে ছিলাম, আমার সমস্ত পত্রিকা নিয়ে গেছে, আমার প্রেস জোর করে নিয়ে গেছে, আজকে পর্যন্ত সেই প্রেস সরকারের দখলে। কোটি কোটি টাকার, আপনি জানবেন যে নিউজ প্রিন্ট, কোটি কোটি টাকার নিউজ প্রিন্ট তারা নিয়ে এটা তো পচিয়ে ফেলেছে। কাজে অর্থনৈতিকভাবে সব দিক দিয়ে আমাদেরকে প্রচুর মূল্য দিতে হয়েছে। আজকে আপনি আমি বিদেশে নির্বাসিত জীবনযাপন করছি, কিন্তু আমরা মেনে নিয়েছি ইলিয়াস, এবং আমার মধ্যে কোনো দুঃখ নাই। এবং আমি মনে করেছি যে আমি বাংলাদেশের জনগণের জন্য এবং আমি যে ধর্মে বিশ্বাস করি সেই ইমানের জন্য আমি লড়াই করেছি, এবং আমার লড়াই সঠিক লড়াই ছিল। এটা প্রমাণ করে এই জন্যে যে একটি মাত্র পত্রিকা তখন গণজাগরণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, যখন বাংলাদেশের সকল মিডিয়া তাদের পক্ষে। তারপরেও কিন্তু আমার দেশকে তারা সহ্য করতে পারে নাই, কারণ আমার দেশের কাছে তারা পরাজিত হয়েছিল। তো সেই দিক দিয়ে আমি মনে করি যে আমরা কিছুদিনের জন্য হলেও আটকাতে পেরেছিলাম, এই ভারতীয় আগ্রাসনকে আমরা আটকাতে পেরেছিলাম। জি, মোহাম্মদ ভাই, এই প্রসঙ্গে আমি দর্শকদের উদ্দেশ্যে একটা আমার নিজের জীবনের একটা বাস্তব অভিজ্ঞতা বলতে চাই যে যখন গণজাগরণ মঞ্চ শুরু হয় ঠিক দ্বিতীয় দিন, মানে দ্বিতীয় না তৃতীয় দিন, মানে 2 দিন পরের দিন, আপনি জানেন যে সেখানে কিছু ওই চারুকলার, বিশেষ করে কিছু যারা ইয়াবা খায়, মাদক সেবী যেসব ছেলেপেলে আছে, ওরা এসে রাতে মাতলামি করতো, ঢোল-টোল নিয়ে বাদ্য বাজনা করতো। ওই এতে আপনার বিভিন্ন ইয়ে বলতো আরকি, যে কতে এই, ক্ষতে ওই, এরকম গান-টান বলতো। তো আমি পরের দিন সকালে ভোরে আমার ডিউটি। আমি সকালে অফিসে গিয়েছি। অফিস থেকে ক্যামেরা নিয়ে, গাড়ি নিয়ে ওখানে গেলাম। যাওয়ার পরে দেখি যে সিটি কর্পোরেশনের যে পরিষ্কার কর্মী, একজন মহিলা, আ তো তিনি খুব গালাগাল করছেন। খুব অকথ্য ভাষায় গালাগাল করছেন ওদেরকে উদ্দেশ্য করে। না, ঝাড়ু দিচ্ছেন এবং গালাগাল করছে। তো আমি উনাকে গিয়ে জিজ্ঞেস করলাম, "আপনি এত মুখ খারাপ করে কথা বলছেন কেন? কি সমস্যা?" সে বলছে যে, "মামা দেখেন এই যে অ্যা কি অবস্থা করছে সারারাত।" তো সেখানে আপনার আ আমি প্রকাশ্যেই বলি আরকি, যেহেতু এটা একটা তথ্য আমি কোট আনকোট বলছি। সেখানে অনেক কনডম পড়েছিল। তারপরে আপনার ওই যে ইয়ে খায়, আপনার ইয়াবা খায়। ইয়াবা খাওয়ার কিছু প্রসেসিং আছে। ওই যে আপনার অ্যালুমিনিয়াম পেপার-টেপার টাইপের, ফুয়েল পেপার-টেপার, এই ধরনের পেপার-টেপার সেখানে পড়েছিল। এবং গাঁজার সিগারেট, এগুলো সব অনেকগুলো ছিল। এইজন্য ওই মহিলা গালাগাল করছে। তো ঐদিনই আমি আমার ৯ টা নিউজে লাইভে ঢুকেছি। তো লাইভে ঢোকার পরে আমার সম্পাদক যিনি ছিলেন, আমি নাম বললাম না এখন। তো উনি, উনার ছিল হচ্ছে গিয়ে যে গণজাগরণ মঞ্চে সবসময় অনেক মানুষ হয়েছে এটা দেখাতে হবে। লক্ষ, লক্ষ মানুষ এটা দেখাতে হবে। ক্যামেরার শটগুলো এমনভাবে নিতে হবে যাতে এটার বর্ডারটা যাতে বোঝা না যায়। তো আমি করেছি কি, আমি পিজি হসপিটালের উপরের ওই ওভারব্রিজে ওইখানে গিয়েছি। ওখানে গিয়ে তারপর ওইখান থেকে আমি লাইভে ঢুকেছি। যাতে পুরো মাঠটা দেখা যায়। তো তখন সকালবেলা তো, বিকেল হলে মানুষ অনেক বাড়তো। কিন্তু সকালবেলা তখন ধরেন ১৫-২০ জন মানুষ ছিল। ওখানে হকার ছিল, সাংবাদিকই বেশি ছিল ওনাদের কভারেজ দেওয়ার জন্য। লাইভটা যাওয়ার সাথে, সাথে সম্পাদক আমাকে ফোন করে অকথ্য ভাষায় গালাগাল, "বেয়াদব!
হ্যাঁ, এই ধরনের তোকে ওই জন্য ওইখানে কি তোকে লোক লোক গুনতে পাঠাইছি আমি? তুই ওই জায়গায় ক্যামেরা এইভাবে ধরলি কেন? আমি ক্যামেরা-ট্যামেরা সব থুয়ে চলে আসি। এসে রিজাইন লেটার লিখে তারপরে বের হয়ে গেছি। যেকোনো একজনের মধ্যস্থতায় যেকোনো একজনের কারণে আমাকে আবার সম্পাদক ডেকে আনতে বাধ্য হয়েছে। আমি যেতে চাইনি। অনেক ঘটনা ঘটেছে। তো যারা ওইখানে এ ধরনের কোন ধরনের তৎপরতা করেছে, সেই ঘটনার কারণে আপনি জানেন পত্রিকার মধ্যে শুধু আপনার পত্রিকা এবং টেলিভিশনের মধ্যে ইসলামিক টিভি এবং দিগন্ত টিভি এই ২ টা টিভি তাদের ওইখানে আপনার কাভারেজ দিতে পারত না। আমার ওই লাইভের কারণে তারা ২১শে টেলিভিশনকে ওইখানে ইনক্লুড করলো। সেখানে তারা যেতে পারবে না। ২১শে টিভির কোন ক্যামেরা যেতে পারবে না। যদিও পরে যেত। তো এই হচ্ছে তাদের মূল সমস্যা যেটা ছিল যে এই দেশে যারা ইসলামপন্থী যে মানুষজন আছে তাদেরকে বিদ্রূপ করা এবং ওই গণজাগরণ মঞ্চের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে তারপর বাংলাদেশে যে ইসলামী মূল্যবোধ সেটাকে ধ্বংস করা এটাই ছিল তাদের মূল লক্ষ্য। আমি যে সাংবাদিক হিসেবে যেটা দেখেছি এবং সেটার মূল কারিগর ছিলেন আপনি। এটাকে আমাদের সামনে জাতির সামনে তুলে ধরার জন্য সেটার জন্য আপনাকে চরম মূল্য দিতে হয়েছে। আমরা এখন মাহমুদ ভাই আপনি যেখানে আছেন, আমি যেখানে আছি আমরা আ আ বাংলাদেশের চেয়ে অনেক ভালো আছি হয়তো ব্যক্তিগতভাবে। কিন্তু দেশের জন্য খারাপ লাগে। মুসলমানদের জন্য খারাপ লাগে সেজন্য আমরা কথা বলি। আপনার কাছ থেকে বাংলাদেশের মানুষ অনেক দিক নির্দেশনা চায়। আমাদের এখন করণীয় কি? আমরা অনেক হতাশার কথা বলেছি, অনেক সমস্যা, ভারতীয় আগ্রাসন, সরকারের যে ভারত প্রীতি, এখন করণীয় কি বা সামনে কি হতে যাচ্ছে? সেক্ষেত্রে জনগণ কি করবে? হ্যাঁ, আমি এখন একটু আশার কথা বলি। তবে আশার কথা আমি যখন আশার কথা বলি সেটা আমি ঠিক অনেক জায়গায় অনেক গুজবের কথা শুনি অনেক অনলাইনে। আমি ওই ধরনের কথা বলি না। ইলিয়াস আপনি জানেন যে আমি তথ্যের উপর বেসিস করে বলতে চাই। প্রথম আশার কথাটা আমি বলছি যে শেখ হাসিনার পক্ষে ২০১৮ এবং ২০১৪'র মতো আরেকটি ফার্সিক্যাল ইলেকশন, তামাশার নির্বাচন করা সম্ভব হবে বলে আমি বিশ্বাস করি না। কেন বিশ্বাস করি না এবার সেটা বলি। কারণ হচ্ছে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, বিশেষত আপনি যে দেশে আছেন আমেরিকা এবং ইউরোপিয়ান ইউনিয়ন, তারা পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে আগামী নির্বাচন যদি প্রতিনিধিত্বমূলক না হয়, ফ্রি অ্যান্ড ফেয়ার না হয়, তাহলে সেই নির্বাচন তারা কোনো অবস্থায় গ্রহণ করবে না। এখন যারা সমালোচক বা আমাদের সমালোচক বা অন্য পক্ষের লোক তারা বলতে পারে তারা গ্রহণ করলো না, কি যায় আসে? যায় আসে এই কারণে যে বাংলাদেশের যে গার্মেন্টস এর গল্প এরা করে, এই যে রপ্তানির যে গল্প করে, এই রপ্তানি কোথায় হয়? রপ্তানি ভারতে হয় না এই রপ্তানি চীনে হয়? এই রপ্তানির পুরোটাই প্রায় হয় যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্র এবং ইইউ, দুটো দেশে হয়। দুটো, ইইউ তো একটা দেশ না, অনেকগুলো দেশ। ইউরোপিয়ান ইউনিয়ন এবং আমেরিকা এবং ইংল্যান্ড। এই ইংল্যান্ডটা ইউ থেকে বেরিয়ে গেছে, এই জন্য আমি ইংল্যান্ডের নামটা নিলাম। এই তিনটা জায়গায় বাংলাদেশের সকল এক্সপোর্ট হয়। কাজেই শেখ হাসিনা এই পাত্তা দেবে না, পাত্তা না দিয়ে আরেকটি এই ধরনের নির্বাচন করে ফেলবে, এটা আমি বিশ্বাস করি না। এবং যদি সে এরকম কোনো চেষ্টা করে তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন যে বাংলাদেশের ইকোনমিক স্যাংশন হবে। এখন স্যাংশন কি হয়েছে? এখন স্যাংশন হয়েছে কয়েকজন আর্মি অফিসারের উপরে, পুলিশের আইজির উপরে, র্যাবের উপরে স্যাংশন হয়েছে। তখন কিন্তু স্যাংশন হবে বাংলাদেশের ইকোনমির উপরে। কাজে আজকে যারা অনেক টাকা পয়সার মালিক, যারা চুরি করে না, যারা চুরি করে মালিক তাদের কথা আলাদা, আমি বলছি যারা ব্যবসা করে মালিক, যারা গার্মেন্টস এর মালিক, তাদের জন্য কিন্তু খুব দুর্দিন আসবে। আমি বলে দিলাম আপনাদেরকে, যদি শেখ হাসিনা এরকম কোন পদক্ষেপ নেয় ২০১৪ এবং ১৮'র মতো আরেকটি তামাশার নির্বাচন করে। সেখানে সমস্যাটা কোথায় বলি আপনাকে? সমস্যাটা হচ্ছে যে শেখ হাসিনাকে বৈধতা দিতে পারে একমাত্র বিরোধী দল। এখন যদি ধরেন বিএনপি আর জামাত সেই নির্বাচনে, সেই তামাশার নির্বাচনে অংশগ্রহণ করে, তাহলে তো শেখ হাসিনা এক ধরনের বৈধতা পেয়ে যাবে। জামাত তো নিজে ইলেকশন করতে পারবে না, কারণ জামাতকে তো মার্কা নাই। আপনি জানেন ইলেকশন কমিশন তো তাদের রেজিস্ট্রেশন বাতিল করে দিয়েছে। তো জামাত নির্বাচন করতে পারবে, হয় তাদেরকে কি বলে স্বতন্ত্র প্রার্থীও নির্বাচন করতে হবে, অথবা অন্য কোন দলের মার্কা নিয়ে তাদেরকে নির্বাচন করতে হবে। এ ধরনের নির্বাচনে যদি বিরোধী দল না যায়, তাহলে আমি কনফিডেন্ট ইনশাআল্লাহ শেখ হাসিনা আর একটা তামাশার নির্বাচন করতে পারবে না। এটা গেল ভালো দিক। দ্বিতীয় হচ্ছে যে স্যাংশনের একটা হিউম্যান রাইটস নিয়ে কিন্তু একটা শক্ত অবস্থানে আমেরিকাও চলে গেছে, এবং আপনাকে বলছি আমি ইউরোপিয়ান ইউনিয়নও
আস্তে আস্তে তারা একটু সময় নিচ্ছে, কিন্তু তারা হিউম্যান রাইটস এর ব্যাপারে তারা শক্ত অবস্থানে ক্রমে যাচ্ছে। কাজে সেই দিক দিয়ে তারা হাসিনা খারাপ অবস্থানে আছে। আরেকটি প্রশ্ন আপনি আমাকে করেছিলেন, এবার একটু নিয়ে আসি, যে এই ব্যালেন্স করে হাসিনা চলতে পারবে কিনা। এই যে চায়না এবং ইন্ডিয়ার যে ব্যালেন্সের কথা আপনি জিজ্ঞেস করেছিলেন, সেটার প্রশ্ন হচ্ছে যে পারবে না। কেন পারবে না? আমেরিকা এটাকে অ্যাকসেপ্ট করবে না। আমি বলেছিলাম আমেরিকা, যেহেতু এই মুহূর্তে আমেরিকার কাছে 1 নম্বর ইস্যু হচ্ছে রাশিয়া এবং চায়না, ইউক্রেনের যুদ্ধের কারণে। এক সময় ছিল কি দেখেন, এক সময় ছিল ইসলামী জঙ্গিবাদ আমেরিকার 1 নম্বর এজেন্ডা ছিল, এবং যে কারণে শেখ হাসিনা 14 বছর ধরে বাংলাদেশে ইসলামী জঙ্গিবাদের নামে নিরীহ জনগণকে হত্যা করেছে। গ্রামের মানুষ, ছেলে মেয়ে বাচ্চা, তাদেরকে বোমা মেরে উড়িয়ে দিয়েছে এই শেখ হাসিনা, এবং দিয়ে বলেছে আমরা জঙ্গিদের মারছি, এবং পশ্চিমা বিশ্ব এটা অ্যাকসেপ্ট করেছে তখন। কিন্তু এখন আর পশ্চিমা বিশ্ব এগুলো অ্যাকসেপ্ট করছে না, জঙ্গিবাদের গল্প। কারণ জঙ্গিবাদ এখন তাদের কি বলে ওটাকে অগ্রাধিকারের মধ্যে নাই। আপনি জানেন যে প্রেসিডেন্ট বাইডেন ঈদের সময় মুসলমানদের জন্য একটা সম্বর্ধনার আয়োজন করেছিলেন, এবং সেখানে তিনি কি বলেছেন, একটা কথা খুব গুরুত্বপূর্ণ বলেছেন। তিনি বলেছেন যে সারা বিশ্বে মুসলমানদের উপরে যে অত্যাচার হচ্ছে এটা নিয়ে এই আমেরিকা উদ্বিগ্ন। এই প্রথম কোন আমেরিকান প্রেসিডেন্ট মুসলমানদের উপরে অত্যাচারের কথা বললেন। তার মানে হাসিনার পক্ষে ইসলামী জঙ্গি কার্ড খেলা সম্ভব নয়। তো সম্ভব যদি না হয়, তাহলে চীনকেও খুশি রাখবো, আমেরিকাকেও খুশি রাখবো, এই ব্যালেন্স আমেরিকার পক্ষে, হাসিনার পক্ষে সম্ভব হবে না। এগুলো ভালো দিক বললাম। এবং কিন্তু সমস্যা হলো, বিদেশের অবস্থা যতই ভালো হোক, বিদেশের অবস্থা ভালো বলতে আমি বলছি বিদেশ থেকে হাসিনার উপরে যতই চাপ প্রয়োগ করা হোক না কেন, যতক্ষণ না বাংলাদেশের অভ্যন্তর থেকে একটা আন্দোলন শুরু না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সরকার পরিবর্তন সম্ভব না। এটা হচ্ছে বাস্তবতা। আপনাকে দুটো উদাহরণ দেই আমি, শ্রীলঙ্কা এবং পাকিস্তান। শ্রীলঙ্কায় আপনি দেখেন, শ্রীলঙ্কায় জনগণ বিপ্লব করেছে এই রাজাপাকসে পরিবারের বিরুদ্ধে। সেখানে কিন্তু মিল আছে বাংলাদেশের সাথে। বাংলাদেশেও যেমন একটা পরিবার রাষ্ট্র চালায়, আপনার ভিডিওর কথা আমি বললাম 150 জন আপনি বলেছেন, প্রায় বোধহয় 150 জন বলেছিলেন। তো শ্রীলঙ্কাতেও কিন্তু রাজাপাকসে পরিবার তারা রাষ্ট্র চালিয়েছে। এক ভাই প্রেসিডেন্ট, ছোট ভাই আর বড় ভাই প্রাইম মিনিস্টার, তাই তো ছিল। যিনি প্রেসিডেন্ট মোট 17 জন তাদের পরিবারের, এবং তাদের পরিবারের, এবং আরো ভাইয়েরা কিন্তু মন্ত্রী। আজকে সেই রাজাপাকসের পরিবার উড়ে গেছে জনগণের স্বতঃস্ফূর্ত বিপ্লবে। এটা গেল একটা। দ্বিতীয়, পাকিস্তানের দিকে যদি আমি তাকাই, ইমরান খানকে সরিয়ে দিয়েছে, এবং সরানোর পিছনে ইমরান খান বলছেন যে তার পিছনে আমেরিকা আছে। এটা বলছেন যে আমেরিকার ষড়যন্ত্রের কারণে তিনি ক্ষমতাচ্যুত হয়েছেন। কিন্তু সেখানে দেখেন ইমরান খান কি করেছেন, তিনি একটা ন্যারেটিভ তৈরি করেছেন। ন্যারেটিভটা কি? 1 নম্বর ন্যারেটিভ, তিনি বলেছেন যে মার্কিন সাম্রাজ্যবাদের কাছে তিনি আত্মসমর্পণ করবেন না, এটা হলো তার ন্যারেটিভ। 2 নম্বর ন্যারেটিভ বলেছেন আল্লাহ ছাড়া তিনি কাউকে ভয় পান না, লা ইলাহা ইল্লাল্লাহ। তিনি প্রত্যেক বক্তৃতায় বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এই কথাটা উনি প্রত্যেক বক্তৃতায় বলেন। তার মানে তার ন্যারেটিভ হলো সাম্রাজ্যবাদের কাছে আমি মাথা নত করব না, এবং আল্লাহ ছাড়া আর কারো কাছে আমি সাহায্য চাইব না। এই হচ্ছে ওনার দুটো ন্যারেটিভ, এবং এই ন্যারেটিভ পাকিস্তানের জনগণ অ্যাকসেপ্ট করেছে। কি হবে আমরা এখনো জানি না ইলিয়াস, পরিণতি আমরা জানি না, ইমরান খানের পরিণতি কি হবে, কিন্তু পাকিস্তানের জনগণ এই ন্যারেটিভ অ্যাকসেপ্ট করেছে। এবং ইমরান খানের পিছনে ওই যে আমরা ছোটবেলায় পড়েছিলাম হ্যামিলনের বংশীবাদক, সেই হ্যামিলনের বংশীবাদকের মতো ইমরান খানের পিছনে পাকিস্তানের জনগণ রাস্তায় নেমে এসছে। তো আমি যেটা বলতে চাচ্ছি যে সুতরাং একটা আন্দোলন আপনাকে দেশে করতে হবে, দেশে যেভাবেই করেন, সেটা শ্রীলঙ্কার মডেলে হোক যে জনগণ স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন করছে, অথবা পাকিস্তানের মতো ইমরান খান একটা ন্যারেটিভ নিয়ে এসছে। এখন আমি জানি না বিএনপির যারা নেতা কিংবা বিরোধী দলের নেতা তাদের ন্যারেটিভ কি হবে, কিন্তু একই ন্যারেটিভ আমাদেরও। কিন্তু কেন আমাদের ন্যারেটিভ বলি, ইমরান খান কি বলছে, মার্কিন সাম্রাজ্যবাদ সে মানে না। আমরা তো বলছি আমরা ভারতীয় আধিপত্যবাদ মানি না, তাই না? আমরা তো বলছি ভারতীয় আধিপত্যবাদ, হিন্দুত্ববাদের অধীনে 90% মুসলমান থাকতে পারে না ইলিয়াস। বাংলাদেশের 90% মুসলমান হিন্দুত্ববাদের অধীনে সারেন্ডার করতে পারে না। এই কথাটা আমাদেরকে বলতে হবে তো জোর করে।
আমরা তো 90% মুসলমান হই নাই হিন্দুত্ববাদের কাছে সারেন্ডার করবার জন্য। তাদের তাদের দেবদেবী মেনে নেওয়ার জন্য তো আমি মুসলমান হই নাই, আমি মানতে পারি না এটা। এক। 2 নম্বর, আল্লাহ ছাড়া আমি আর কারো কাছে সাহায্য চাইবো না। এটা বলে যদি রাস্তায় নামা যায় বাংলাদেশে, ইলিয়াস, আমি বিশ্বাস করি এই সরকার 3 মাসের বেশি ক্ষমতায় থাকতে পারবে না। কারণটা হচ্ছে আন্তর্জাতিকভাবে এদের কোনো সমর্থন নাই। সমর্থন বলতে একমাত্র দিল্লি। চীনকে সমর্থন আপনি ধরবেন না, এই কারণে ধরবেন না, চীনের হলো বাণিজ্যিক সম্পর্ক। আমি বারে বারে এই কথাটা আপনাকে বলছি। নাথিং পলিটিক্স, নাথিং পলিটিক্যাল। যেই সরকারে আসুক না কেন, চীনের কিছু যায় আসে না। কাজেই চীন হাসিনাকে বাঁচাতে আসবে না। চীন কোন দেশে, আপনি দেখেন ইমরান খান রাশিয়াতে গেছিল আমেরিকাকে উপেক্ষা করে, এবং চীনের সাথে তার ভালো সম্পর্ক। ইমরান খানকে বাঁচাতে তো চীন আসে নাই, হাসিনাকে বাঁচাতে। ইমরান খানের থেকে বেশি ভালো সম্পর্ক তো আর হাসিনার সাথে চীনের না। কাজে আমি শিওর চীন হাসিনাকে বাঁচাতে আসবে না। সুতরাং হাসিনার একমাত্র বাঁচার জায়গা হচ্ছে দিল্লি। পুরো পশ্চিমা বিশ্ব এখন তার বিরুদ্ধে চলে গেছে। কিন্তু যেটা মিসিং, আমরা ওই যে একটা মিসিং লিঙ্ক, একটা কথা বলি, মিসিং লিঙ্ক, সেটা হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরে আমরা আন্দোলন এখনো শুরু করতে পারি নাই। সেটা জনগণের ব্যর্থতা না রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা আমি জানি না, কিন্তু আমার মনে হয় জনগণ জাগবে। এভাবে হিন্দুত্ববাদের কাছে সারেন্ডার করে বাংলাদেশের জনগণ বেশি দিন থাকবে না। আপনি খেয়াল করেন, বাংলাদেশের পত্রিকা যদি আপনি খোলেন ইলিয়াস, এবং কোনো নিউজ যদি দেখেন, যে কোনো নিউজ, আপনার মনে হবে বাংলাদেশের নাগরিকের সংখ্যাগরিষ্ঠ নাগরিক মুসলমান না। কারণ প্রত্যেকটা ওসি, প্রত্যেকটা এসপি, প্রত্যেকটা ডিসি, এমনকি বিভিন্ন অফিসে আপনি যদি যান, সেই অফিসের ডিজি, সেই অফিসের কি বলে মুখপাত্র, যারা মিডিয়াতে কথা বলে, আপনি কোন মুসলমান নাম খুঁজে পাবেন না। আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বললাম। আমি আমার একটা প্রশ্ন আপনার কাছে আছে, খুব গুরুত্বপূর্ণ একটা জায়গায় এসেছেন আপনি। সেটা হচ্ছে যে বাংলাদেশের যেসব গোয়েন্দা সংস্থা ছিল, কিংবা আমি ইভেন এসবিসিআইডি, সেখানেও হিন্দুদেরকে আগে আপনার পদস্থ কোনো পদে বা তাদেরকে কোনো সদস্যই সেখানে ইনক্লুড করা হতো না। এটার কারণ কি ছিল? এটা কি মানে তারা হিন্দু এই জন্য তাদেরকে মানে নেওয়া হতো না? না সিকিউরিটি পারপোজ, কারণটা কি ছিল? এটা একটু জানতে চাই। আমি কারণ বলতে পারবো না, কিন্তু সিকিউরিটির একটা প্রশ্ন তো থাকেই, নিশ্চয়ই থাকে। যারা ধরেন বাংলাদেশে যারা সংখ্যালঘু, তাদেরকে আপনি দেখবেন সর্ববিষয়ে তারা ভারতকে সমর্থন করে, সর্ববিষয়ে। এমনকি বাংলাদেশের সাথে ভারতের যদি কোনো কনফ্লিক্ট হয়, তাহলে অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখবো যে সংখ্যালঘু সম্প্রদায় কিন্তু ভারতের পক্ষে অবস্থান নেয়। তো এটা হলো বাস্তবতা। এই বাস্তবতা আমাদেরকে মানতে হবে, বাস্তবতা অস্বীকার করে কোনো লাভ নাই। এখানে সাম্প্রদায়িকতার কোনো প্রশ্ন নাই। আমি পলিটিক্যাল, সেক্ষেত্রে যেহেতু ভাই এখন হিন্দুদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে কি আমাদের সিকিউরিটির কোনো সমস্যা মনে করছেন কিনা? না, তার থেকে বড় জিনিস মনে করছি, আমি যেটা মনে করছি, যে পরিমাণ সংখ্যালঘু এখন বাংলাদেশের বিভিন্ন উচ্চ পদে আছে, এই পরিমাণ সংখ্যালঘু উচ্চ পদে আসলো কি করে? কাজে আমার তো বেসিক সন্দেহ আছে, এরা আসলে কি বাংলাদেশের নাগরিক? আমার সন্দেহটা জায়গাটা কিন্তু অন্য জায়গায়। এরা বাংলাদেশের নাগরিক হলে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আসলে কি এরা বাংলাদেশের নাগরিক? বাংলাদেশের সংখ্যালঘুর সংখ্যা কত আমাকে বলেন? 10%, তাই তো? 90% মুসলিম, 10% সংখ্যালঘু। তো আমরা যদি খুব ফেয়ারলি চিন্তা করি, একেবারে সাম্প্রদায়িকতা বাদ দিয়ে, তাহলে বাংলাদেশের চাকরিতে অ্যাভারেজে 10% সংখ্যালঘু থাকতে পারে, থাকা উচিত আমি মনে করি। নিশ্চয়ই থাকা উচিত, তারা বাংলাদেশের নাগরিক, একই অধিকার তাদের। কাজে 10% তারা চাকরি পাবে, এতে কোনো সমস্যা নাই। এটা এক্স্যাক্টলি 10% হয়তো হবে না, 9% হবে না, 11% হবে, একদম 10% তো হয় না, কিন্তু কাছাকাছি, 10%-এর কাছাকাছি। আপনাকে আমি বলতে পারি ইলিয়াস, আপনি সাংবাদিক, আপনার অনেক সোর্স আছে, আপনি খবর নিয়ে দেখেন, শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে 2009 সাল থেকে আজ পর্যন্ত এই 13 বছরে যে সমস্ত উচ্চ পদে নিয়োগ দেওয়া হয়েছে, আমার কাছে খবর হচ্ছে তার 50% পদে সংখ্যালঘুদের সেই চাকরি দেওয়া হয়েছে। তার মানে 10% জনসংখ্যার লোক 50% পদে চাকরি করছে। তাহলে সংখ্যাগরিষ্ঠ যারা, তারা চাকরি পাচ্ছে না। এবং আপনার মনে আছে কিনা, ভদ্রলোক মারা গেছেন, শেখ হাসিনার আর একজন খুব উপদেষ্টা ছিলেন, এসটিমাম, এক্স্যাক্টলি নামটা বলেছেন, ভুলে যাই এখন এত নামের মধ্যে। এসটিমাম কিন্তু একবার বলেছিলেন, হ্যাঁ আমাদের সময় কিছু বেশি চাকরি দেওয়া হয়েছে। একদম উনি সংখ্যালঘুদের মেনশন করে বলেছিলেন
কিছু বেশি, এবং উনি জাস্টিফাই করেছিলেন এটা বলে, আপনার যদি মনে থাকে, যে হুম, আগে তাদেরকে বঞ্চিত করা হয়েছিল, এই বঞ্চিত করার জন্য আমরা কিছু বেশি চাকরি দিয়েছি। সেই বেশি চাকরিটা কত, ইলিয়াস, এই হিসাবটা আমাদের করা দরকার। এবং আমার সোর্স যেটা আমাকে জানিয়েছে সেটা হলো গত 13 বছরে 50% চাকরি পেয়েছে সংখ্যালঘু থেকে। এবং 50% চাকরি তাহলে বিসিএস এ তারা আসলো কোত্থেকে? আমার সেখানেই সন্দেহ হয় এই 50%-এর মধ্যে একটা বড় অংশ ভারতীয় নাগরিক, তারা বাংলাদেশে এসছে, এখান থেকে তার এনআইডি জোগাড় করেছে ঘুষ দিয়ে। এটা এমন কোনো কঠিন কাজ না। এনআইডি, একটা পাসপোর্ট জোগাড় করেছে, করে তারা বাংলাদেশের নাগরিক হয়ে উচ্চ পদে চলে গেছে। কিন্তু এরা প্রত্যেকেই ভারতের নাগরিক। কাজে কোথায় আপনার নিরাপত্তা? কিসের নিরাপত্তা বাংলাদেশে? এগুলো তো এভরিথিং এগুলো তো ভাই টোটালি ওরা ঢুকে গেছে। 71 টেলিভিশনের মতো টেলিভিশনও আপনার আমি দেখেছি যে তাদের নিউজে তারা নাগরিকদের কোনো ঠিকানা খুঁজে পাচ্ছে না। যেখানে যেই ঠিকানায় তাদের চাকরি দেয়া হয়েছে সেই ঠিকানায় তারা নাই। তারপরে হচ্ছে আ আমি আপনার কথার ইয়েটা আরেকটা প্রশ্ন যেটা করতে চাই সেটা হচ্ছে যে ধরুন আপনি বলছিলেন যে শেখ হাসিনাকে সরিয়ে তারপরে একটা নতুন সরকার আসবে বা তারা জোর করে ক্ষমতায় থাকতে পারবে না এবার মনে হচ্ছে। কিন্তু সেক্ষেত্রে আমি আমি না, একটু বলি, ক্ষমতায় থাকতে পারবে না বলি জি। নাই, আমি বলেছি আর একটা তামাশার নির্বাচন নির্বাচন করা করতে যাবে। পারবেন। তামাশা নির্বাচন করতে না পারা মানেই তো আপনি জানেন যে এখন দেশের মানুষ কত পার্সেন্ট মানুষ যদি ন্যায্য ভোট হয়, যদি রাতে ভোট না হয় দিনের বেলা যদি ভোট হয় সেক্ষেত্রে তাদের ভোটের পরিমাণ কতটুকু সেটা আমরা সবাই জানি। তো সেই ক্ষেত্রে আমি কালকে একটি ভিডিও দেখছিলাম ভারতীয় একটি চ্যানেলে। সেখানে তারা বলছিল যে বাংলাদেশ নিয়ে তাদের 2nd আ মানে প্ল্যান বি, যে শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশের জন্য বাংলাদেশের জন্য ভারতের প্ল্যান বি কি কাজ করছে সেই হিসাবে তারা ঠিক করছে যে এরপরে কি আসবে। তো আপনার কি মনে হয় না যে ভারতের বাংলাদেশকে নিয়ে এমন কোন পরিকল্পনা আছে যে শেখ হাসিনা যেহেতু এখন কিছুটা তাদের জন্য অবিশ্বস্ত, তারা নতুন কাউকে নিবে এবং সেই ক্ষেত্রে আমি যদি আপনাকে খুব সুনির্দিষ্টভাবে বলতে চাই যে জাফরুল্লাহ চৌধুরী তিনি কিন্তু ইদানিং খুব শেখ রেহেনা করছেন। দীর্ঘদিন ধরেই তিনি এই কাজটা করছেন। যে শেখ হাসিনার এখন সরা উচিত, শেখ রেহেনা আসবে। এবং আমি আমার যতটুকু আমি যাদের সাথে কথা হয় সেটাও শুনেছি যে শেখ রেহেনাকে ভারত এখন চায় এখানে শেখ হাসিনার জায়গায় বসানোর জন্য। আরো একটি বিষয় হচ্ছে যে আমাদের আমি মনে হয় মুসলমানদের বোধহয় চরিত্রটা এরকম যে আমরা খুব সহজে ভুলে যাই মানুষ যদি আমাদেরকে ক্ষতি করে। এই গোবিন্দ প্রামাণিক নামে একজন মানুষ আছে, আপনি চিনেন কিনা জানি না। এই ব্যক্তি ইদানিং আপনার বিভিন্ন জায়গায় খুব প্রো মুসলিম বক্তব্য দিয়ে থাকেন এবং হিন্দুদের বিরুদ্ধেও তিনি কিছু, কিছু জায়গায় কথা বলেন। আমি যদি টিপের কথা বলি, এই ১১৬ জন আলেমের কথা বলি, এই ২ জায়গাতেই তিনি বক্তব্য দিয়েছেন এবং খুব মানে কট্টরভাবে তিনি মুসলমানদের পক্ষ নিয়েছেন। অথচ এই ব্যক্তির একটি মুনাজাত আছে। আপনি সেটা দেখেছেন হয়তো। YouTube এ আছে। সেই মুনাজাতের মধ্যে তিনি বলছেন যে তাদের মানে মায়ের কাছে চাচ্ছেন আ যে বাংলাদেশ অখণ্ড ভারত এটা মায়ের পুণ্যভূমি। এই পুণ্যভূমিতে যাতে আমরা আবার একসাথে এক হয়ে যাতে থাকতে পারি সেজন্য তিনি করছেন। এই ব্যক্তি এখন মুসলমানদের খুব সিম্প্যাথি নিচ্ছেন এবং আমার খুব পরিচিত আ সাংবাদিকও আছেন যাদের সাথেও উনার এখন খুব ভালো সম্পর্ক তিনি তৈরি করেছেন। তো এটা কি তাদের একটি প্ল্যান বি এর একটি অংশ কিনা? বা আপনি যদি আমরা মনে করি যে এই সরকার সরেও যায় সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে, সেক্ষেত্রে ভারতের কি ২য় কোনো পরিকল্পনা নাই? সেটাকে তাদের সেই পরিকল্পনাকে মোকাবেলা করার জন্য আমাদের কি রাজনীতিবিদদের কোনো পরিকল্পনা আছে কিনা? কিংবা কি হওয়া উচিত? আহ, লম্বা প্রশ্ন, ইলিয়াস। তো আমি মনে করি ভারতের একটি না, ভারতের ৩-৪টি পরিকল্পনা আছে। ভারতের মতো দেশ একটি পরিকল্পনা নিয়ে আগায় না। তাহলে ভারতের একটি পরিকল্পনা, আমি যেটাকে প্ল্যান এ বলি, প্ল্যান এ হতে পারে এরকম যে তারা বিরোধী দলের মধ্যে একটি ভাঙন সৃষ্টি করিয়ে একটি তথাকথিত বিরোধী দল তৈরি করে তাদেরকে নির্বাচনে নিয়ে আসবে যদি বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনে না যায়। দিস ইজ প্ল্যান এ। প্ল্যান বি হচ্ছে বিএনপিকে কোনো না কোনো ভাবে নির্বাচনে নিয়ে আসা। ২০১৮ সালে যেভাবে বিএনপিকে নির্বাচনে নিয়ে এসেছিল, ডক্টর কামাল হোসেন হঠাৎ করে উদয় হলেন এবং বিএনপি তাকে নেতা মেনে নিল। এটাও আমার কাছে বিরাট রহস্য যে কিভাবে কামাল হোসেন বিএনপির নেতা হয়ে গেলেন, যিনি কোনোদিন জিয়াউর রহমানের নাম উচ্চারণ পর্যন্ত করেন নাই, শ্রদ্ধার সাথে তো দূরের কথা, মানে এতটাই তিনি উপেক্ষা করেছেন জিয়াউর রহমানকে। তিনি বিএনপির নেতা হয়ে গেলেন ২০১৮ সালে
এবং জাফরুল্লাহ চৌধুরী সাহেব, আমি জাফরুল্লাহ ভাই বলি, আমার সাথে ব্যক্তিগত যথেষ্ট ভালো সম্পর্ক। তিনি তো 2018 সালেও এটার সাথে জড়িত ছিলেন, তাই না? এই বিএনপি কে নির্বাচনে আনার ব্যাপারে একটা বড় রোল প্লে করেছিলেন ডক্টর জাফরুল্লাহ এবং কামাল হোসেন এদেরকে নিয়ে আসার জন্য। তো সুতরাং প্ল্যান বি হবে যে 2018-র মতো করেই বিএনপি কে কিছু একটা বলে নির্বাচনে নিয়ে আসা যায় কিনা। যেমন আমরা শুনতে পাই 2018-তে বিএনপি কে বলা হয়েছিল 7টা সিট দেওয়া হবে, 60 সিটস, তো সেটা দিতে পারে নাই। এবং আপনি খেয়াল করেন কিছুদিন আগে আওয়ামী লীগের এক নেতা বলেছে অতি উৎসাহের কারণে কিছু কিছু ঘটনা ঘটেছে 2018 সালে। অতি উৎসাহ কার? অতি উৎসাহ মানে হচ্ছে যে 60 সিট তাদের দেওয়ার কথা ছিল, সেখানে আওয়ামী লীগের যে এমপিরা ছিল ক্যান্ডিডেট, কিংবা সরকারের যে পুলিশ ছিল যারা ভোট রাতের বেলা ভোট করেছে, তারা অতি উৎসাহ করে এই 60 সিটও বিএনপি কে দেয় নাই, 6-7টা সিট বিএনপি পেয়েছিল 2018-তে। তো এবার ওরকম একটা কিছু করে বিএনপি কে আবার নিয়ে আসা যায় কিনা, ওরকম একটা কিছু লোভ দেখিয়ে। এটা হলো প্ল্যান বি। প্ল্যান সি হচ্ছে আপনি যেটা বলছেন যে জাফরুল্লাহ চৌধুরী সাহেব যেটা বলছেন, এবং তিনি হাস্যকর কতগুলো নাম দিয়েছেন, এবং তার যে মন্ত্রিসভা আমরা যদি দেখি প্রত্যেকে কট্টর ইসলাম বিদ্বেষী। মন্ত্রিসভার 80%, প্রত্যেকে বলবো না আমি, সত্য কথা বলতে গেলে 80% কট্টর ইসলাম বিদ্বেষী। যেমন ধরেন উনি প্রায়ই একজনকে খুব প্রমোট করেন জাফরুল্লাহ সাহেব, আমার খুব অবাক লাগে, সেটা হলো ব্রিগেডিয়ার সাখাওয়াত। তো এই ব্রিগেডিয়ার সাখাওয়াত 2008 সালে তিনি ইলেকশন কমিশনার ছিলেন, মনে আছে তো ইলিয়াস নিশ্চয়ই আপনার? এবং এই ইলেকশন কমিশন 2008 সালে কি করেছিল? বিএনপি কে ভাঙার জন্য খালেদা জিয়ার যে বিএনপি ছিল সেটাকে তারা রিকগনাইজ করে নাই ইলেকশন পর্যন্ত। তারা চেষ্টা করেছিল একটা প্যারালাল বিএনপি তৈরি করার জন্য, এবং সেই ষড়যন্ত্রের মধ্যে ব্রিগেডিয়ার সাখাওয়াতও কিন্তু জড়িত ছিলেন। আজকে 2022 সালে জাফরুল্লাহ সাহেব দেখি ব্রিগেডিয়ার সাখাওয়াতের খুব প্রশংসা করেন, অথচ এই ব্রিগেডিয়ার সাখাওয়াতই তো শেখ হাসিনাকে ক্ষমতায় এনেছে 2008-এর সাজানো নির্বাচন। তো এই ইতিহাস, আপনি বললেন না একটু আগে মুসলমান তাড়াতাড়ি ভুলে যায়, মুসলমান ভুলে যতটা তার থেকে তাড়াতাড়ি ভুলে বাঙালি মুসলমান। বাঙালি মুসলমানের স্মৃতিশক্তি খুব কম, তারা ভুলে যায়। তো ব্রিগেডিয়ার সাখাওয়াতকেও ভুলে গেছে বাঙালি মুসলমান। তো প্ল্যান সি হচ্ছে জাফরুল্লাহ সাহেব যে ধরনের একটা সরকার বলছেন, এই নাম না, তবে এই ধরনের একটি অ্যান্টি ইসলামিক, প্রো ইন্ডিয়া অ্যান্ড প্রো আমেরিকা এরকম একটা সরকার যদি করা যায়, তাহলে সেটা একটা হতে পারে প্ল্যান সি। কিন্তু প্ল্যান ডিতে আমি আসি, যেটা আপনি প্রথমে বলেছেন, এটাকে আমি প্ল্যান ডি বলছি আর কি। সেখানে হচ্ছে যে শেখ হাসিনা যেহেতু খুব অজনপ্রিয় হয়ে গেছেন, 14 বছর ধরে ক্ষমতায় আছেন, আগামী নির্বাচন পর্যন্ত যদি থাকেন, মানে আমরা যদি আন্দোলন জনগণ নাই করে বাংলাদেশে, বা বিরোধী দল আন্দোলন না করে, তাহলে তো আগামী নির্বাচন পর্যন্ত থাকবে তো শেখ হাসিনা, তাকে সরানো তো আর যাবে না, যদি না তিনি মানে জীবিত থাকেন। সেটা জীবিত থাকবেন কতদিন সেটা তো আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। তো সেখানে হচ্ছে শেখ রেহানা, আপনি নাম একদম কারেক্ট নাম বলেছেন, সেখানে শেখ রেহানা ইজ দ্য নাম্বার ওয়ান, মানে তাদের পছন্দের লোক হবে দিল্লির, যে তার নেতৃত্বে শেখ হাসিনার চেহারাটাও সরিয়ে দেওয়া গেল, একটা নতুন চেহারা আসলো, কিন্তু প্রকৃতপক্ষে একই সরকার আসলো। তো সেখানে শেখ হাসিনা রাজি হবেন কিনা সেটা একটা প্রশ্ন। আমি যতদূর শুনেছি, আপনি হয়তো শুনতে পারেন, শেখ হাসিনা নাকি তার মেয়েকে পছন্দ করছেন পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে। তার মেয়ের নাম তো বোধহয় পুতুল, বোধহয় তার মেয়ের নাম। তো তাকে বোধহয় পছন্দ করছেন শেখ হাসিনা, তার ছেলেকে না, তার মেয়েকে তিনি প্রমোট করতে চান। কিন্তু আমার ধারণা, যদি খুব অল্প সময়ের মধ্যে কোনো পরিবর্তন হয় এবং দিল্লি যদি সেই পরিবর্তনের সাথে জড়িত থাকে, তাহলে আমি নিশ্চিত শেখ রেহানা উইল বি দ্য নেক্সট প্রাইম মিনিস্টার, বা আওয়ামী লীগের প্রধান হিসেবে তাকে ক্ষমতায় বসানোর চেষ্টা করা হবে। এই প্ল্যানটা দিল্লির থাকবে। কাজে আমি 4টা প্ল্যানের কথা বলেছি। একটা প্ল্যান হচ্ছে বিএনপি কে ভাগ করে অন্যান্য বিরোধী দল মিলিয়ে একটা তাদেরকে রাজনীতি ইলেকশনে এনে হাসিনা ক্ষমতা দীর্ঘায়িত করা, এটা হলো একটা প্ল্যান। দ্বিতীয় প্ল্যান, বিএনপি কে নানা রকম লোভ দেখিয়ে তাদেরকে ক্ষমতায়, তাদেরকে ইলেকশনে এনে আবার হাসিনাকে 5 বছর রাখা, প্ল্যান বি। প্ল্যান সি হচ্ছে জাফরুল্লাহ চৌধুরী যেরকম মাঠে নেমেছেন, একটা অ্যান্টি ইসলামিক গ্রুপকে দিয়ে একটা প্রো ইন্ডিয়ান সরকার ক্ষমতায় আনা, সাপোর্টেড বাই আর্মি। অ্যান্ড নাম্বার 4 হচ্ছে শেখ রেহানাকে ক্ষমতায় এনে হাসিনাকে সরিয়ে দেয়া। যে অনেকদিন তো হলো, আপনি তো বলেছিলেন, আপনার মনে আছে তো, উনি বলেছিলেন 57 বছর বয়সে উনি রিটায়ার করবেন,
এগুলো সব ভুলে গেছে। জি, বাংলাদেশের তথাকথিত সাংবাদিকরা এগুলো সব ভুলে গেছে। কোথাও এই প্রশ্ন দেখবেন না। 14 নির্বাচনই শেষ নির্বাচন ছিল। 14 পরে আর 57 বছর বয়সে আমি রিটায়ার করবো, একদম তিনি সময় দিয়েছিলেন। আজকে তার বয়স বোধহয় 75 বছর। মানে ইয়েটা উল্টে গেছে আর কি, 57-5-7 তো 75-7-5, তো 5-7-7-5 হয়ে গেছে। কিন্তু উনি তো 41 পর্যন্ত থাকার পরিকল্পনা করছেন, যদি আল্লাহ তার হায়াত রাখেন আর কি। কিন্তু সব মিলে আমি মনে করি এগুলো হলো দিল্লির প্ল্যান। তো আল্লাহর প্ল্যান তো আল্লাহ জানেন, সেটা আমরা জানি না। আল্লাহ সর্বোত্তম কৌশলী, তাই না? এটা তো কোরআন শরীফের কথা যে আল্লাহ মহান, আল্লাহ সর্বোত্তম কৌশলী। আল্লাহর কৌশল আল্লাহ জানেন। কিন্তু আমি এখনো আবার পুরনো কথায় যাই, এই আলোচনা তারপরে আমরা শেষ করি। মানে যে পয়েন্টে আমরা আলোচনা করছি সেটা হলো, বাংলাদেশে এই মুহূর্তে যদি একটা আন্দোলন হয় তাহলে বিশ্ব রাজনৈতিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে হাসিনার পক্ষে 3 মাস ক্ষমতায় থাকা সম্ভব না বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। এখন জনগণ নামবেন কিনা আন্দোলন করতে, বিরোধী দল সেরকম ডাকতে পারবেন কিনা ইমরান খানের মতো? দুর্ভাগ্যবশত আমাদের একজন ইমরান খান নাই বাংলাদেশে, এটা হলো বাস্তবতা। এরকম যদি ইমরান খান কেউ থাকতো যিনি হতে পারতেন ইমরান খানের মতো, তিনি আজকে গৃহবন্দী। আমি বেগম খালেদা জিয়ার কথা বলছি, ইলিয়াস। তিনি যদি আজকে মানে সুস্থ থাকতেন, তিনি যদি বাইরে থাকতেন, তিনি ডাক দিলে হয়তো পাকিস্তানের মতো একটা পরিস্থিতি বাংলাদেশে তৈরি হতে পারত, কিন্তু সেটা নাই। এটা আমাদের বাস্তবতা। কিন্তু তারপরেও বিরোধী দল যদি এক হয়ে ডাক দিতে পারে জনগণকে ঐক্যবদ্ধ করে, আমি মনে করি এই সরকারের পক্ষে টিকে থাকা অসম্ভব না। কিন্তু ভাই আমাদের এখন বিএনপির যে রাজনীতি দেখছি, বিএনপি তো মোটামুটি জাফরউল্লাহর বিষয়টাও তারা এখন পরিষ্কার। তারপরে বিএনপি এখন খুব কৌশলী ভূমিকা নিচ্ছেন। আমাদের ইসলামী যেসব দলগুলো আছে তারাও আগে যেরকম ওই একবার মূর্তি নিয়ে তাদেরকে খেপানোর চেষ্টা করা হয়েছে। আপনি এই ১১৬ জন আলেমের বিষয়টি নিয়েই দেখুন। তারা বলছেন যে সরকার তাদেরকে বলেছে এটা করতে। সরকার তাদেরকে অর্থ দিয়েছে। সবকিছু তাদেরকে দিয়েছে। তারাই দুদককে কাজে লাগালো। এখন স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে না আমরা এটা তথাকথিত একটি ভুইফোড় একটি সংগঠন। অথচ উনি তাদের এটা উদ্বোধন করেছেন একসময়। তো এই যে এগুলোতে সব মিলে আমাদের রাজনীতিবিদদের মধ্যে একটা যথেষ্ট ম্যাচুরিটি আমরা লক্ষ্য করছি। এবং মানুষের কথা আপনি যেটা বলছেন যে আন্দোলনে আসবেন কিনা? না আসার তো কোনো কারণ নেই। কারণ বাংলাদেশের এখন মানুষের যে দুর্বিষহ একটি অবস্থা, শুধুমাত্র আওয়ামী লীগের কিছু লোক আর প্রশাসনে যারা আছেন, তাদের ছাড়া সবাই আর্থিক একটি কষ্টের মধ্যে আছেন। খেয়ে না খেয়ে মানুষ জীবনযাপন করছেন। তেল নাই, চাল নাই, অনেক কিছু নিয়ে তাদের একটা সমস্যা আছে। সেক্ষেত্রে তারা নামবেন নাই বা কেন? আপনার কি মনে হয় না যে সামনের এই গত ১৩ বছর বা ১২ বছরের মধ্যে যে ধরনের সংকট ছিল মানুষের, তার চাইতে সংকটটা আরো অনেক বেশি প্রকট হয়েছে এবং এবারের যে আন্দোলন যেটা হবে শুনছি, সেই আন্দোলনটা আরো বেশি জোরদার হবে? ইনশাআল্লাহ। কিন্তু সেখানে জনগণ হয়তোবা, আমি জানি না, কিন্তু আমি মনে করি জনগণ হয়তো একটা ডাকের জন্য অপেক্ষা করে আছে। কিন্তু আপনি যে কথাটা বললেন যে রাজনৈতিক দলগুলো অনেক কৌশলী, কৌশলী হওয়ার সময় বোধহয় আর খুব একটা নাই। রাজনৈতিক দলগুলোর একটা অবস্থানে এখন যেতে হবে। আপনি কতদিন কৌশলী থাকবেন? আর তো আপনার 2023 সালের ডিসেম্বরে তো নির্বাচন। তো আপনি কৌশলের আর সময় কোথায়? কাজে আমি মনে করি এখন কৌশলের আর সময় নাই। এখন রাস্তায় নামার সময়। এখন আন্দোলনের ডাক দেওয়ার সময়। আপনি পাকিস্তানে ইমরান খান তো কৌশলী হয় নাই। সে তো আমেরিকাকে চ্যালেঞ্জ করে রাস্তায় নেমেছে, নামে নাই? সে কি কৌশলী হওয়ার চেষ্টা করছে? কিন্তু সে যেহেতু রাস্তায় নেমেছে, তার সাথে জনগণও রাস্তায় নেমেছেন। তিনি জয়লাভ করবেন কিনা আমি জানি না, সেটা আমরা দেখতে পাবো। কারণ আপনি জানেন যে তিনি ইসলামাবাদ মার্চে, লং মার্চের ডাক দিয়েছেন 25 তারিখে। সেই পর্যন্ত ইমরান খান কি জেলের বাইরে থাকবে নাকি তাকে অ্যারেস্ট করা হবে সেগুলো আমরা জানি না, পাকিস্তানের ব্যাপার। আমি যেটা বলতে চাচ্ছি যে জনগণ রাস্তায় নামবে, নামার জন্য প্রস্তুত। জনগণের জীবন দুর্বিষহ, কারো কোনো স্বাধীনতা নাই। বিশেষত 90% মুসলমানের তো কোনো স্বাধীনতা নাই। মুসলমানের তাদের ধর্মকর্ম করারও স্বাধীনতা নাই স্বাধীনভাবে। হ্যাঁ, আপনি বলতে পারেন মসজিদ তো আছে, আজান হচ্ছে। মসজিদ থাকা, আজান হওয়া আর ধর্মীয় স্বাধীনতা থাকলে আজকে আলেমদের বিরুদ্ধে এইভাবে ক্যাম্পেইন হতো না। এই ক্যাম্পেইনটা কেন হয়েছে এটা বুঝতে পারছেন? মসজিদের ভেতরে তো ভাই নামাজ পড়তে পারছেন। আপনি সাতক্ষীরাতে দেখেছেন যে নামাজ পড়া অবস্থায় মাগরিবের সময়, আপনি ওটা দেখেছেন কিনা জানি না। নামাজের সময় মাগরিবের মুসল্লিদের উপর আপনার টপকে গিয়ে তারপর ইমামকে সে তুলে আনতে গিয়েছে এবং তাকে শেল্টার দেওয়ার জন্য সাথে সাথেই পাশে পুলিশ ছিল। পুলিশ এসে তাকে নিয়ে গেছে গ্রেপ্তার করে। তো এগুলো তো সবই পরিকল্পিত। আমি সেটাই বলছি। তো জনগণের তো ধর্মীয় স্বাধীনতাও নাই। ধর্মীয় স্বাধীনতা বলতে আমরা নর্মালি কি হয় অন্য দেশে,
আমরা মাইনরিটিদের ধর্মীয় স্বাধীনতার কথা বলি। নর্মালি দেখা যায় যে মাইনরিটিদের ধর্মীয় স্বাধীনতা থাকে না। বাংলাদেশ একটি অদ্ভুত রাষ্ট্র যেখানে মেজরিটি পপুলেশনের ধর্মীয় স্বাধীনতা নাই। আপনি মসজিদে আলেমরা কি যেতে পারছেন? তারা কথা বলতে পারছেন। এবং এই আলেমদের ইস্যু কেন আনা হয়েছে বুঝতে পারছেন? এটা আর একটা জঙ্গি কার্ড। হাসিনা চেষ্টা করছে যে জঙ্গি কার্ড তো এখন আর আমেরিকানরা অ্যাকসেপ্ট করছে না, কিন্তু সে আর একটা কার্ড খেলতে চাচ্ছে যে আমাকে তোমরা ক্ষমতায় রাখো, বাংলাদেশে ইসলামী রাজনীতিকে আমি নিয়ন্ত্রণ করতে পারবো, অন্য কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না। এটা দেখানোর জন্যই এই 116 জনের নাটক। এই যে হোম মিনিস্টারের গল্প আপনি বললেন, উদ্বোধন করা না করা, এটা সবই নাটক। এই পুরো প্রজেক্ট হচ্ছে শেখ হাসিনার, আমি আপনাকে বলে দিলাম ইলিয়াস। এবং উদ্দেশ্য হচ্ছে আমেরিকাকে কনভিন্স করা, আর কোনো কারণ না। এটা আমেরিকাকে কনভিন্স করা যে মুসলমানদের সাহায্য করতে আমার চেয়ে ভালো আর কেউ পারবে না, কাজেই তোমরা আমাকে ক্ষমতায় রাখো। এখন সেই কার্ড কাজ হবে কি কাজ হবে না, এটা ইলিয়াস আমার চেয়ে আপনি ভালো বলতে পারবেন, কারণ আমি একটা মুসলমান দেশে আছি, আপনি আছেন আমেরিকাতে, কাজে আপনি ভালো জানেন। তো এখন আমার যে বক্তব্যটা হলো যে এই কার্ডে যদি কাজ না হয় তাহলে হাসিনার পক্ষে টিকে থাকা মুশকিল। কিন্তু লড়াই তো করতে হবে রে ভাই, আন্দোলনে তো নামতে হবে। শ্রীলঙ্কায় তো লড়াই করছে, পাকিস্তানে তো লড়াই করছে। আপনি লড়াই ছাড়া কিভাবে জালিমের কাছ থেকে মুক্তি পাবেন? তো জালিমের কাছ থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাকে লড়াই করতে হবে। ভালো জিনিস যেটা হচ্ছে, পজিটিভ কথাটা আমি বলি, আন্তর্জাতিক পরিস্থিতি এখন হাসিনার বিরুদ্ধে। যে আন্তর্জাতিক পরিস্থিতি কিন্তু দীর্ঘ সময় হাসিনার পক্ষে ছিল। আমি তো বলবো 2018 পর্যন্ত হাসিনার পক্ষে ছিল আন্তর্জাতিক পরিস্থিতি, সেই আন্তর্জাতিক পরিস্থিতি এখন হাসিনার বিরুদ্ধে। কাজে এখনই আন্দোলনের জন্য সর্বশ্রেষ্ঠ সময়। এই সময় কৌশল করে এই সময় যদি বিরোধী দল নষ্ট করে তাহলে তার জন্য কিন্তু পরবর্তীতে জাতিকে অনেক মূল্য দিতে হবে। ঠিক আছে মাহমুদ ভাই, আমরা প্রায় 1 ঘন্টা 20 মিনিট লাইভে ছিলাম। অনেক এখন লম্বা। এখনো আমাদের প্রায় 9,000 মানুষ দেখছে। আপনার কাছে আমার একেবারে শেষ প্রশ্ন যে আমরা আবার মাহমুদুর রহমানকে কবে আমার দেশ পত্রিকায় বাংলাদেশে দেখবো? আপনার কি মনে হয়? এটা তো নিশ্চয়ই আপনি একটা স্বপ্ন দেখছেন বা আপনার আপনার মধ্যে একটা প্রত্যাশা আছে। আমার প্রত্যাশা যতটা না আমার দেশের জন্য বা আমার জন্য, আমার প্রত্যাশা বাংলাদেশের মুক্তির জন্য, বাংলাদেশের জনগণের মুক্তির জন্য, ভারতীয় আধিপত্যবাদের কাছ থেকে মুক্তির জন্য, জনগণের অধিকার ফিরিয়ে আনার জন্য। না, আমি এই আপনার স্বপ্ন কথা আমার। এইজন্যই বললাম যে আপনি সাংবাদিকতায় ফিরে যাওয়া মানে বাংলাদেশ ভারত মুক্ত হয়েছে। এদেশে যারা ইসলাম বিদ্বেষী যারা আপনি খুব আ আ মানে ঠিকই বলেছেন যে এদেশে নাস্তিকরা আসলে নাস্তিক না, তারা ইসলাম বিদ্বেষী। যেমন তসলিমা নাসরিনের মতো একজন মানুষ, সে ভারতে গিয়ে আছে, কোনদিন সে হিন্দুদের গরুর মূত্র খাওয়া নিয়ে কোনো সমালোচনা করে না। কিন্তু আমরা কুরবানি দিলে সেটা নিয়েও তিনি সমালোচনা। আপনি আমার দেশ পত্রিকাতে যাওয়া মানে আমাদের অনেকগুলো প্যারামিটার একসাথে মুভ করবে। তো সেই কারণে আমি বললাম। আমি সেটার জবাব আমার কাছে হলো যে আমরা যদি আন্দোলনে নামতে পারি, রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে যদি তারা এক প্ল্যাটফর্মে আসার কোনো দরকার নাই, যার যার প্ল্যাটফর্মে তারা যদি একটি দাবি নিয়ে আন্দোলনে নামতে পারে, তাহলে আমি বিশ্বাস করি যে অতি শীঘ্র আমাদের পক্ষে, আপনার আমার পক্ষে এসে ফিরে যাওয়া সম্ভব। সেটা আমি বারে বারে বলেছি যে সেরকম আন্দোলন যদি শুরু হয় তাহলে 3 মাসের বেশি এই সরকার ক্ষমতায় থাকতে পারবে না। তো তা যদি হয়, আমি তো আশা করি বছর শেষ হওয়ার আগেই এই সরকারের পট পরিবর্তন হবে। আমি তো সেই প্রত্যাশা করি, সেই স্বপ্ন দেখি আমি, ইলিয়াস। ইনশাআল্লাহ আমরাও সেই প্রত্যাশা করছি। প্রিয় দর্শক, আপনারা মাহমুদুর রহমানের বক্তব্য শুনছিলেন। আমরা যখন কিছুদিন আগেও পাকিস্তান এবং ভারত এবং চীনকে নিয়ে কথা বলছিলাম, তখনও আমি আপনার একটা বক্তব্য শুনেছিলাম। আপনি বলছিলেন যে আসলে এই যে ভারত বাংলাদেশ চীনমুখী হয়ে যাচ্ছে, হাসিনা চীনের ইয়েতে চলে যাচ্ছে, ভারতে নাই। এই ধরনের কথাগুলো আপনি মানতে রাজি হননি। আমি নিজেও মনে করেছিলাম হয়তো যে ২ দেশকে একসাথে সে ম্যানেজ করতে পারবে না। কিন্তু সে খুব সুন্দরভাবেই ম্যানেজ করেছে। আজকে যেহেতু আপনি বললেন যে খুব আ আ সহসায় আমরা দেশে ফিরবো, আমিও সেই স্বপ্ন দেখছি ইনশাআল্লাহ। দেশে গিয়ে মাহমুদুর রহমান ভাইকে দেখতে পারবো এবং আমাদের বাংলাদেশের মানুষ যে বন্দি দশায় আছে, সেই দশা থেকে তারা মুক্ত হবে বলে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি। আল্লাহ হাফেজ সবাইকে। আল্লাহ হাফেজ।